বাট গ্রামীণফোনের এই যে প্রোগ্রামটা আমি অ্যাপ্লাই করি এটার নাম হচ্ছে নেক্সট বিজনেস লিডার। ইটস ম্যানেজমেন্ট ট্রেনিং রোল। এক্সপেকটেশন হচ্ছে যে ইভেন্চুয়ালি দে উইল লিড দ্য কোম্পানি এট ওয়ান পয়েন্ট অফ টাইম। তো আমার মনে আছে যে 3,000-এর মতো টোটাল অ্যাপ্লাই করেছিল ওই বছর, এবং ফাইনালি কিন্তু ওরা রিক্রুট করেছিল 5 জন। গ্রোথ কনসালটেন্ট এবং চিফ অফ স্টাফ, এই দুইটা জিনিস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমি বলবো যে একবার এক্সপিরিয়েন্স করার জন্য হলেও 1-2 বার একটা দুইটা বিজনেস কেস কম্পিটিশনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পার্টিসিপেট করা উচিত। তো আপনি যদি আপনার পড়াশোনাটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আপনি কোথায় পড়াশোনা করছেন এবং সেই জায়গার চ্যালেঞ্জগুলো আপনি কি কি ফেস করছিলেন, সেগুলো কিভাবে অ্যাড্রেস করছিলেন? রেগুলার পড়াশোনার পাশাপাশি এই ধরনের ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট গুলা, প্রপোজাল লেখা, রিচ আউট করা, এগুলা অনেক হেল্প করে। আর ফ্রেশারদের জন্য মেইন গোল হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে একটা থট প্রসেস আছে, একটা আইডিওলজি আছে, ইউ আর এভারেজ অফ 10 পিপল দ্যাট ইউ মিক্স উইথ। ওয়েলকাম এভরিওয়ান আমাদের আরেকটা গ্রাউন্ড আপ রকস্টার সেশনে। এই সেশনে আমাদের সাথে যুক্ত আছেন নান আদার দেন জিয়াউল হক ভুঁইয়া ভাই। উনি শপআপ নামে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ বা দি টপ স্টার্ট আপ শপআপের চিফ অফ স্টাফ। তো এই চিফ অফ স্টাফ জিনিসটা কি, এই পর্যন্ত উনি কিভাবে আসছেন, একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে চিফ অফ স্টাফ হইতে পারে, এবং ওনার নিজস্ব ক্যারিয়ার জার্নি, ওনার স্টুডেন্ট লাইফ এবং স্টুডেন্ট লাইফের বেশ কিছু স্ট্রাগল, এই কমপ্লিট একটা জার্নি সম্পর্কে আমরা জানবো। তার আগে ছোট করে ভাইয়ের কাছ থেকে একটু পরিচয়টা জেনে নেই। জিয়া ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি যদি আপনার মতো করে নিজেকে পরিচয়টা একটু আমাদের সামনে তুলে ধরেন। থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই। আই থিঙ্ক আপনার আমি বিগ ফ্যান। ছোটবেলায় আপনার বই পড়েছি। 16 সালে আমার মনে আছে হাবলুদের জন্য প্রোগ্রামিং বই বের হয়। তো তখন থেকে বই পড়ে পড়ে শিখে অনেক কিছু শিখেছি। এনিওয়ে, আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউস মি। আই এম ওয়ান অফ দ্য চিফ অফ স্টাফস অফ শপআপ, অ্যান্ড আমি বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটিতে ওয়েল কানেক্টেড। আই অ্যাডভাইস আ লট অফ দেম। কয়েকজনের সাথে আমি অ্যাডভাইজারি বোর্ডে আছি। আর এর বাইরে আমি আইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম 2023 সালে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি নিজেকে মনে করি যে আমি লার্নিং এভরিডে। আমি ছাত্র, ইউনিভার্সাল স্টুডেন্ট, সবার কাছ থেকে সবকিছু থেকে শেখার চেষ্টা করছি সবসময়। আর একটা জিনিস যেটা আমি এমনিতে অ্যাজ এ হোল অ্যান্ড এআই এনথুজিয়াস্ট, আমি চেষ্টা করছি এআই নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করার। অ্যাপার্ট ফ্রম মাই প্রফেশনাল এঙ্গেজমেন্ট, সেখানে আমি কয়েকজন এন্টারপ্রেনারকে এনাবল করার চেষ্টা করছি। তো এই হচ্ছে মোটামুটি আমার ব্যাপারে বলা। আর যেহেতু আপনার বই পড়ে অনেক কিছু শিখেছি, সেই হিসাবে আবার আপনার স্টুডেন্টও বলা যায়। হ্যাঁ, না আমিও এখন অনেক ছোট আছি আর কি। কিন্তু আপনার গ্রোথ কনসালটেন্ট নামে একটা জিনিস আমি দেখতে পেলাম আর কি, এবং চিফ অফ স্টাফ। গ্রোথ কনসালটেন্ট এবং চিফ অফ স্টাফ, এই দুইটা জিনিস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমরা আপনার কেরিয়ার সম্পর্কে, আপনার একদম স্টুডেন্ট লাইফের স্ট্রাগল বা চ্যালেঞ্জ এবং উঠে আসার কমপ্লিট জার্নি সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটু যদি আমাদেরকে এই চিফ অফ স্টাফ এবং গ্রোথ কনসালটেন্ট এই দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা দেন। So chief of staff, আসলে I would say it's a very common role in North America. If you see US startups or Canadian startups, এগুলোতে কিন্তু chief of staff রোলটা বেশ কমন। এখানে chief of staff is a shadow founder role. তার কাজ হচ্ছে যে ফাউন্ডাররা যেহেতু দেখা যায় যে স্টার্টআপ গুলোয় অনেক ধরনের হেভি ইনভলভমেন্ট কাজ থাকে, লাইক ইনভেস্টরদেরকে ম্যানেজ করা, তারপর হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো নেওয়া। তো দেখা যায় ডে টু ডে অপারেশনস গুলা ম্যানেজ করে ইট গেটস ভেরি ডিফিকাল্ট ফর দেম। সো তারা যেহেতু এই কাজগুলো করতে পারে না, তখন দে অ্যাসাইন চিফ অফ স্টাফ টু ডু অন বিহাফ অফ দেম। সো ইটস এ শ্যাডো ফাউন্ডার রোল অ্যান্ড ইট হ্যাজ লাইক ইমেন্স অ্যামাউন্ট অফ এম্পাওয়ারমেন্ট। সো এই কারণে এই সিসুট রোলটায় দেখা যায় যে তারা অনেক ডিসিশন নেয়, অনেক নেগোসিয়েশন গুলা করে, ফাউন্ডারের হয়ে হচ্ছে গিয়ে রোল গুলা প্লে করে। তো বাংলাদেশে আই উড সে শপআপ ওয়াজ দ্য ভেরি ফার্স্ট কোম্পানি যে এই রোলটা ইন্ট্রোডিউস করে। অ্যান্ড ব্যাক দেন আই ইউজ টু ওয়ার্ক ফর গ্রামীণফোন। সো এখানে আমি প্রোডাক্ট ম্যানেজার ছিলাম, যেহেতু আমি গ্রোথ নিয়ে কাজ করতাম। সো দ্যাটস ওয়াই দে ব্রট মি ইন অ্যান্ড দে হ্যাভ টোল্ড মি যে আচ্ছা ঠিক আছে, ইউল হ্যাভ টু বেসিক্যালি বিল্ড বিজনেসেস, গ্রো আওয়ার কনসার্নস, অ্যান্ড সেখান থেকে কিভাবে এই তাদের বিজনেস ইউনিট গুলোকে গ্রো করানো যায়, স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ গুলো নেওয়া যায়, নিউ ইনিশিয়েটিভ গুলোকে ড্রাইভ করা যায়, ইনোভেশন কিভাবে ড্রাইভ করা যায়, সেই কাজগুলো করার জন্য I was appointed. And I would say I was pretty much successful. কেন বলতে পারছি, কারণ হচ্ছে যে when I joined ShopUp, it was a very small team. Just অল্প একটা ব্যবসা ছিল। সেখান থেকে me and my friend Iftekhar, আমরা দুজন জয়েন করি, and he launched basically Redex, that the logistics wing of ShopUp. So in fact we became the largest courier company in the country এই Redex এর মাধ্যমে। And I along with another
ডিরেক্টর অফ শপআপ, উই লঞ্চড মোকাম, ইটস এ ডিস্ট্রিবিউশন বিজনেস। সো এই ডিস্ট্রিবিউশন বিজনেসটাই কিন্তু এখন আই উড সে প্রবাবলি ব্রেড এন্ড বাটার অফ শপআপ। এন্ড ইনফ্যাক্ট এইটার হাত ধরেই শপআপ কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক্সপোর্ট করছে, ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপ্যান্ড করছে। ইনফ্যাক্ট শপআপ অ্যাকোয়ার্ড এ কোম্পানি জাস্ট কাপল অফ মান্থস ব্যাক ইন সৌদি আরবিয়া, which is unheard of. বাংলাদেশি একটা কোম্পানি সৌদি কোম্পানিকে অ্যাকোয়ার করা, ইটস ভেরি ডিফিকাল্ট, রাইট? সো সেই জিনিসটাই সে অসাধ্য সাধন করেছে। And as a company, we have raised close to $300 million. It is probably the largest for any startup in the country, right? So এই জিনিসগুলা কিন্তু হয়েছে। সো এটার পিছনে আই উড সে শপআপের ফাউন্ডারদের ভিশনারি মাইন্ডসেটটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো রিক্রুটিং লাইক ইনোভেটিভ লিডার্স ফ্রম দ্য মার্কেট, এম্পাওয়ারিং দেম, দ্যাট ওয়াজ অলসো ভেরি ক্রুশাল। সো চিফ অফ স্টাফের কাজ কিন্তু এই ইনোভেশন গুলা ড্রাইভ করা, নিউ ইনিশিয়েটিভ গুলো ড্রাইভ করা, স্ট্র্যাটেজিক প্রসেস গুলো ড্রাইভ করা, ফাউন্ডারের শুজ ফিল ইন করা যখন যেখানে দরকার, রাইট? সো সেটা হচ্ছে একটা ব্যাপার। আর গ্রোথ কনসালটেন্টের কথা জিজ্ঞেস করছিলেন, যেহেতু আমি থ্রু আউট মাই ক্যারিয়ার, স্পেশালি টুয়ার্ডস দ্য এন্ড অফ মাই গ্রামীণফোন ক্যারিয়ার, আই ইউজ টু লুক আফটার গ্রোথ অফ ডিফারেন্ট প্রোডাক্টস। সো সেখানে I learned how to grow businesses, সেটা ফর ডিজিটাল প্রোডাক্টস। শপআপে এসে আমি ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনের এক্সপ্যানশন এগুলো নিয়ে কাজ করেছি, এটা গ্রোথ নিয়ে কাজ করেছি। সেখান থেকে আই লার্ন কোয়াইট আ লট, which I try to support other startups, other companies. যেহেতু যারা ছোট কোম্পানি, তার জন্য হয়তো সে ফর এক্সাম্পল একজন ডেডিকেটেড চিফ গ্রোথ অফিসার রাখা হয়তো পসিবল না, বাট ওয়ান্স ইন এ উইক অর ওয়ান্স ইন এ মান্থ এই টাইপের সাজেশনের মাধ্যমে যদি হচ্ছে কি তাদেরকে গ্রো করতে হেল্প করা যায়। সো এরকম রোল গুলা কিন্তু নর্থ আমেরিকান মার্কেটে ইজ ভেরি পপুলার। দে উড সে ফ্র্যাকশনাল সিএমও, ফ্র্যাকশনাল সিজিও, এই টাইপের অনেক রোল আছে। আনফর্চুনেটলি বাংলাদেশ মার্কেট এখনো ওইভাবে হয়তো যেহেতু ম্যাচিউর না, তাই ওগুলো এখনো নাই, বাট উই আর ট্রাইং টু ইন্ট্রোডিউস এগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেটার জন্যই কাজ করছি। তো এই মোটামুটি আসলে আই থিঙ্ক পরিচয় সম্পর্কে বলা অনেক অলরেডি বলে ফেলছি, আপনার কাছে চলে যাবো। হ্যাঁ, না, থ্যাংক ইউ জিয়াউল ভাই, খুবই ইন্টারেস্টিং। এবং আপনার গ্রামীণফোনের কেরিয়ারও কিন্তু একটা অল্প সময়ের মধ্যে হিউজ একটা গ্রোথ আছে, সেটার একটা ইম্প্যাক্ট আছে। বাট তার আগে আমরা চলে যাব আপনার স্টুডেন্ট লাইফে আর কি। সো স্টুডেন্ট লাইফে হচ্ছে আমাদের অনেকেরই একটা স্ট্রাগল ঘটে আর কি, বিভিন্ন কারণে স্ট্রাগল ঘটে। তার একটা বড় একটা অংশ থাকে জিপিএ রিলেটেড। আপনার নিজের জিপিও কিছুটা কম হয়ে গেছিল, সেটাকে আবার গ্রো করে রাইট ট্র্যাকে নিয়ে আসার একটা স্ট্রাগলও আপনার ছিল আর কি। তো আপনি যদি আপনার পড়াশোনাটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আপনি কোথায় পড়াশোনা করছেন এবং সেই জায়গার চ্যালেঞ্জগুলো আপনি কি কি ফেস করছিলেন, সেগুলো কিভাবে অ্যাড্রেস করছিলেন, সেই সম্পর্কে যদি একটু ধারণা দেন আমাদেরকে। সো আমি যদি বলি, আমি পড়াশোনা করেছি আইইউটি থেকে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে। সেখানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। তো এটার পিছনে বেশ মানে মজার অনেক স্টোরি আছে কিভাবে পড়লাম, বাট সেই গল্পে না গিয়ে আমি যদি বলি, যেমন এখানে আমি যেটা দেখি এখন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরই একটা বড় স্ট্রাগল থাকে হচ্ছে সিজিপিএ নিয়ে। হয়তো কোনো একটা সেমিস্টারে কোনো কারণে, যে কারণে হোক, বিভিন্ন কারণ থাকতে পারে, রেজাল্ট খারাপ হয়ে গেল। রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার পর যেটা হয় যে তারা আসলে ফ্রাস্ট্রেশনে চলে যায়, অথবা সার্টেন গ্রুপ অফ পিপল তাদের মাথায় ঢুকিয়ে দেয় যে সিজিপিএ আসলে কোনো বিষয় না। হ্যাঁ, ডেফিনেটলি সিজিপিএ এটাই একমাত্র আসলে বিচার করার জিনিস না। বাট দেন এগেইন আসলে তারপর দেখা যায় যে তারা আসলে কি বলে যে রেলচ্যুত হয়ে যায় আর কি, মানে যেই গোলে থাকে, যে অ্যাম্বিশনে থাকে, যে প্ল্যানে থাকে, সেই প্ল্যানে আর থাকতে পারে না। সো এই স্ট্রাগলটা আসলে আমার নিজেরও ছিল। আই উড সে আমাদের আইউটিতে 8টা সেমিস্টারে পড়াশোনা হয়। সো থার্ড সেমিস্টারে আই হ্যাড এ ভেরি ডিভাস্টেটিং রেজাল্টস, খুব খারাপ সিজিপিএ, একদম প্রায় 3 এর কাছাকাছি চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো সেখান থেকে যখন আমি রিকভার করার চেষ্টা করলাম, সো রিকভার করতে গিয়ে আই স্ট্রাগল কোয়াইট আ লট। কারণ হচ্ছে গিয়ে যেহেতু একটা সেমিস্টারে বিশাল গ্যাপ, তো পরের সেমিস্টারে যখন আমি চেষ্টা করছি, অনেক টপিক আমি আসলে বুঝতে পারছি না। অনেক কিছু বুঝতে গেলে কারণ দেখা যাচ্ছে আবার আগের বই দেখা লাগতেছে, তো সেটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। সো আই উড সে আই ওয়াজ লাকি, বিকজ আমার টিচাররা অনেক হেল্পফুল ছিল, আই হ্যাড আ লট অফ গুড ফ্রেন্ডস। বাট আমাকে কিন্তু নিজের খোলস ভেঙে, ধরেন মনে করেন যে যেহেতু স্কুল কলেজ লাইফে ভালো ছাত্র ছিলাম মোটামুটি, একটা তো ধরেন একটা ইয়ে ছিল যে আচ্ছা আমি তো চাইলেই এটা পারবো, এরকম একটা কনফিডেন্স লেভেল ছিল। কিন্তু যখন দেখছি পারছি না, তখন কিন্তু নিজের লজ্জার মাথা ভেঙে কিন্তু আমাকে রিচ আউট করতে হয়েছে, আমাকে 10 জনের কাছে যেতে হয়েছে, আচ্ছা দোস্ত এটা বুঝতে পারতেছি না। তো এই লজ্জাটা আবার অনেকে ভাঙতে পারে না, কিন্তু আসলে এটা নিজের জন্য করতে হবে, চিন্তা করতে হবে এইসব ব্যাপারে, কিন্তু নিজেকে সেলফিশ হইতে হবে যে না ভাই, আমার নিজের ভালোর জন্য এটা দরকার। হ্যাঁ, সিজিপি কি একমাত্র মেট্রিক? প্রবাবলি নট।
একটা ইন্টারভিউতে যখন একজন বা যখন এইচআর এর একজন লোক যখন সিভি সর্ট করে, তখন সে কিন্তু অনেকগুলো জিনিসই হয়তো দেখে। সিজিপিএ তার মধ্যে একটা, সেই ইনস্টিটিউশনটা দেখে, সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে, তার অ্যাচিভমেন্টস গুলো দেখে, বিভিন্ন জিনিস দেখে তারপর ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করে হয়তো একটা সিভি কে শর্ট লিস্ট করে। সিজিপি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, সিজিপি খারাপ হলে যে আমি একদম শেষ তা না, কিন্তু তাই বলে এটা যে একেবারেই বাদ দিয়ে দেওয়া যাবে তাও কিন্তু না। মানে যদি কেউ বলে তাহলে আসলে জিনিসটা বায়াসড বলা হবে। এখন তো সেটাকে আমি যেটা বলছিলাম যে আমার স্ট্রাগল ছিল যে আমি যখন চেষ্টা করছি তখন হচ্ছে কোনোভাবেই আসলে রিকভার করতে পারছিলাম না। এক সেমিস্টার অনেক চেষ্টা করার পরেও দেখি রেজাল্ট সিমিলার। তার কিন্তু হোয়াট আই ডিড নট ডু ওয়াজ আই ডিড নট গিভ আপ। পরের সেমিস্টারও চেষ্টা করে গেলাম, এন্ড ইভেন্চুয়ালি আই গট দ্য রেজাল্টস। কি হলো, দেখা গেল যে 3.2 থেকে 3.4, তারপর 3.6, দেন 3.7, মানে গ্র্যাজুয়াল প্রোগ্রেশন হলো। মানে রেজাল্ট কিন্তু আসতে একটু সময় নেয়। একটা সিম্পলি চিন্তা করেন, আমি সহজ সাধারণ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়িটা স্পিডে আছে, 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছেন, এবার আপনি হঠাৎ কোনো কারণে ব্রেক চাপলেন। এখন ব্রেক যখন চেপেছেন গাড়ি তো থেমে গেল, ঠিক আছে, ভালো কথা। এখন আপনি যখন আবার গাড়ির স্পিড উঠানোর চেষ্টা করবেন, আপনি কি পরের সেকেন্ডে 100 উঠতে পারবেন? পারবেন না। আপনাকে কিন্তু গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি এটা উঠবে, লাইক ইট উইল টেক সাম টাইম। সো আমার সিজিপির জার্নিও কিন্তু সেমই ছিল। আমি যখন স্ট্রাগল করছিলাম, গ্র্যাজুয়ালি যখন আমি বাড়ানোর ইনিশিয়েটিভ নিই, ওভার দ্য টাইম ইট ইনক্রিজড, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি এ গুড থিং। আমি যখন ইন্টারভিউ গুলা ফেস করা শুরু করলাম চাকরির জন্য, তখন যখন আমি আমার এই স্টোরিটা বলছিলাম, দ্য ইন্টারভিউয়ার্স লাভড ইট। কেন? কারণ আমার যে গ্রিট আছে, আমার যে চেষ্টাটা আছে, আমি চেষ্টা করলে যে এটা হচ্ছে এবং রেজাল্ট যে আমি পাচ্ছি, এটাই কিন্তু তারা দেখতে চায়। কেন? কারণ রিয়েল লাইফে যখন সে প্রজেক্ট করতে যাবে, তখন কিন্তু দেয়ার উড বি ডাউন টাইমস ইন ডিফারেন্ট প্রজেক্টস, রাইট? তখন ইউল হ্যাভ টু কিপ পুশিং। এবং এটা কিন্তু একবার দিয়ে দিলাম তা কিন্তু না। এবং কর্পোরেট ইয়াগুলাতে কিন্তু বারবার বলার চেষ্টা করে, ইটস ইটস নট আ স্প্রিন্ট, ইটস আ ম্যারাথন। কারণ যে বিভিন্ন যে বড় বড় প্রজেক্ট গুলা, এটাতে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস হয়। সো সেই চ্যালেঞ্জেস গুলা নিয়ে যদি এখন আমি ডাউন হয়ে যাই, না কিছু, নাথিং ইজ ওয়ার্কিং আউট, ইভেন স্টার্ট আপে এটা তো আরো বেশি, যে নাথিং ইজ ওয়ার্কিং আউট, আমি গিভ আপ করে ফেললাম, তাহলে কিন্তু আসলে হবে না। সো গ্রিড থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আই উড সে যে আই ওয়াজ এবল টু শো দ্যাট গ্রিড। এন্ড আমি মনে করি যে যারা সিজিপি নিয়ে এরকম স্ট্রাগল করছে, প্রত্যেকেরই সেই ক্যাপাবিলিটিটা আছে। ইজ জাস্ট দ্যাট ওই একটু অল্পতে যখন হচ্ছে না, হালটা ছেড়ে দেওয়া অথবা চেষ্টাটা না করা, সেই জায়গাতে গিয়ে একটু চ্যালেঞ্জ হয়। আমি মনে করি যে এটাকে যদি একটু একবার ওভারকাম করে ফেলা যায়, ইঞ্জিনটা যখন একবার চালু হয়ে যাবে, তখন কিন্তু আর চ্যালেঞ্জ হবে না। সেইটা হচ্ছে আমার থট প্রসেস। আমি মনে করি আপনি হয়তো সিমিলারই ভাববেন। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা সবাই হচ্ছে খুব ইনস্ট্যান্ট গ্র্যাটিটিউড চাই, ইনস্ট্যান্ট ফিডব্যাকটা চাই। আমি কোনো একটা জিনিস করলাম, আমাকে আজকেই রেজাল্টটা লাগবে, ১ সপ্তাহের ভিতরেই রেজাল্টটা লাগবে, এবং সেটা যদি না হয় আমরা খুব দ্রুত ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আরকি। সেই জায়গাটায় আমাদের সিরিয়াসলি কাজ করতে হবে যে ধৈর্য সহকারে ১ বার ২ বার রেজাল্ট আসবে না হয়তো, তারপরে যারা লেগে থাকবে তারা কিন্তু আল্টিমেটলি উইন করবে। সো আপনার ডেফিনেটলি। গ্র্যাজুয়েশনের পরের পাশাপাশি সময় হচ্ছে আপনি বিভিন্ন জিনিসের সাথে, অ্যাক্টিভিটিস এর সাথে আপনি বর্তমানে যুক্ত আছেন, সেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু স্টুডেন্ট লাইফে আপনার জিপি এর একটা তো চ্যালেঞ্জ আপনার ছিল। এর পাশাপাশি আপনার আরো কিছু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে হচ্ছে অল্প কিছু ছেলেপেলে হচ্ছে একদম নিজের খেয়ে মানে বনের মোষ তাড়ায়, আর ম্যাক্সিমাম হচ্ছে ওই জায়গার ভিতরে যায় না। তো একজন কর্পোরেট এক্সিকিউটিভ হিসাবে বা শপআপের একটা ওয়ান অফ দ্য লিডিং পজিশনে, চিফ অফ স্টাফ পজিশনে থেকে আসার পরে আপনি কি সেই জায়গার কোনো কিছু রিফ্লেকশন আপনি ফিল করেন কিনা যে ইউনিভার্সিটি লাইফ যে গেস আমরা পড়াশোনা করব, ভালো জিপিএ আসবে, ডিগ্রি একটা পাবো, সেটা তো দরকার আছেই, সেটার কোনো সন্দেহ নাই। এর বাইরের আরো কিছু জিনিসের কোনো ইনভলভমেন্ট আছে কিনা বা ইম্প্যাক্ট আপনি নিজে ফিল করেন কিনা, সেটা সম্পর্কে যদি একটু বলেন। প্রচুর ইম্প্যাক্ট আছে। আমি এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু যেটা বলছিলাম যে রেজাল্টের দিক থেকে কিছুটা ঘাটতি ক্রিয়েট হয়ে যায়, তো সেটাকে আমি কভার আপ করার চেষ্টা করি। পরে আমি আরো কয়েকটা জিনিস চেষ্টা করি যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে ক্লাবগুলো আছে সেগুলোতে জয়েন করা যায় কিনা। সো আমি IEEE ক্লাবে জয়েন করলাম, ডিবেট ক্লাবে জয়েন করলাম। সো ডিবেট ক্লাবে যখন জয়েন করলাম তখন দেখলাম ও ওয়াও, এটা তো পুরো ডিফারেন্ট অ্যারেনা। আমি এমনিতে স্কুল কলেজ লাইফে যদি একটু পড়াশোনা করেছি, আমার মনে হচ্ছে যে আমি ইংরেজিতে ভালো। তো পরে গিয়ে দেখি যখন ডিবেট ক্লাবে ছেলে পেলে 7 মিনিট একটানা বক্তৃতা দিচ্ছে ইংরেজিতে, আমি তো পারছি না। তো ওদের কনফিডেন্স লেভেল এক জায়গায়, আমি আরেক জায়গায়। আমি কিভাবে আমার কনফিডেন্স লেভেলকে বুস্ট করব? তো তখন আমি কিন্তু অলরেডি 3rd ইয়ার স্টুডেন্ট। সো আমার সাথে ফার্স্ট ইয়ারের ছেলে পেলে যেই
লেভেলের স্পিচ দিচ্ছে, তা আমার জন্য কিন্তু এটা একটু লজ্জার বিষয়, তাই না, যে আমি থার্ড ইয়ার একটা স্টুডেন্ট হয়ে আমি পারছি না। এই লজ্জাটাই অনেকে ভাঙতে পারে না। আমি কিন্তু গিয়েছি, কেন আমি ইন্সপিরেশন নিয়েছি সিনিয়রদের কাছ থেকে, কারণ আমি দেখলাম যে কর্পোরেটে যারা ভালো করছে এরা অনেকে এরকম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে সাকসেসফুল হয়েছে। তো তারা যেহেতু পেরেছে, তা আমি কেন পারবো না? তা আমি চিন্তা করলাম ঠিক আছে যাই। গেলাম, এখন শুরুতেই তো আমাকে ভালো প্রোগ্রামে পার্টিসিপেট করতে দিবে না। শুরুতে কিন্তু আমি থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে আমি পানি টানার কাজও করেছি। এখন অনেকে ভাবতে পারে যে পানি টানার কাছ থেকে শিখলাম কি, অনেক কিছু শিখার আছে। আমি এক্সাম্পল দিই, তাহলে বলি যে আইইউটি থেকে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা লার্জেস্ট ডিবেট টুর্নামেন্ট নামাবো। আমাদের একটা প্রোগ্রাম হলো আইইউটি আইভি 2014 সালে। তো এই যে ডিবেট টুর্নামেন্ট যখন আমরা নামালাম, তখন কি হলো যে ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে অনেকে স্পন্সরশিপ করে। তো স্পন্সরশিপে একটা কোম্পানি বেভারেজ স্পন্সর করলো, একটা কোম্পানি চিপস স্পন্সর করলো। এখন আমাদের যখন চিপস দিচ্ছে, চিপসের পরিমাণ দিয়ে দিচ্ছে বেশি, আর কোকের পরিমাণ দিয়ে দিচ্ছে কম। বেভারেজের পরিমাণ, কোক তো না, মানে যে কোনো একটা কোলা ছিল, এক্সাক্ট মনে নেই কোনটা, তো এটা দিয়ে দিচ্ছে কম। এখন পার্টিসিপেন্ট হচ্ছে 200, তো এখন আমার বেভারেজ আছে 180, চিপস আছে 500। তো আমি চিপসটা তাহলে 2 বেলায় দিব। এখন আমি কিন্তু তখন সাপ্লাই চেইন মাত্র পড়তেছি। আমি দেখলাম যে আমাদের একটা কোর্স ছিল, খুব বেসিকলি পড়াইছে, পুশ পুল থিওরি। তো এখন পুশ সাপ্লাই চেইনে পুশ হচ্ছে যে আমি একটা প্রোডাক্টকে ইচ্ছা করে আরো বেশি খাবো। এখন 500 চিপস দিয়ে তো আমি কিছু করতে পারবো না। এমন না যে আমি 100 চিপস বিক্রি করে দিয়ে কিছু টাকা ডিবেট ক্লাবে রেখে দিলাম, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তা আমরা কি করলাম, সমানে চিপস দেওয়া শুরু করলাম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক 2, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক 3, আনলিমিটেড চিপস। একটা চিপসের ফেস্টের মতো করে দিলাম। তো তাহলে সবাই ইচ্ছা মতো নিয়ে নিল। তো 500 আমার কিন্তু এক্সস্ট হয়ে গেছে। এখন বেভারেজের সময় এটা তাহলে আমি যেহেতু 200 পার্টিসিপেন্ট আছে 180টা, আমার তো কিছু কম। তা আমি কি করলাম, লাঞ্চের সময় দিলাম, আর দেওয়ার সময় ওর কাছে অ্যাক্সেসিবল রাখি নেই পার্টিসিপেন্টদের কাছে, এটাকে রেখেছি একটা টেবিলের উপর। এবং আবার বলার সময় বলে দিয়েছি যে প্লিজ কনসিডার ইন মাইন্ড যে দ্য কোলাস হ্যাভ সুগার, ডু whether you want to have it or not. তো যখন এই ধরনের কিছু রিমাইন্ডার দিয়ে দিলাম, কি হলো যে 180-র মধ্যে উল্টা 12-13টা রয়ে গেছে, যেটা আমরা অর্গানাইজারে এক্সট্রা করে খেয়ে ফেলছি। তো এখন সাপ্লাই চেইনের সিম্পল পুশ-পুল থিওরি আমি কিন্তু রিয়েল লাইফে ওইখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। এখন মজার বিষয় হচ্ছে, মানে আমি আসলে মেইন টপিকটায় যাই যে এটা কিভাবে আমাকে হেল্প করলো। আমি যখন এরপর কোর্সে একটা জবের ইন্টারভিউ দিতে যাই, জবটা আমার হয়েছিল, কিন্তু আমি জয়েন করিনি, কারণ একই সময় তখন আমার গ্রামীণ ফোন অফারটা আসে। তো কোর্সের সাপ্লাই চেইন ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার তো সাপ্লাই চেইনের প্রপার কোনো মেজার নাই, তুমি জাস্ট একটা ছোট কোর্স করছো, এটা তো আসলে সবাই করে, বা তোমাকে আমি কেন দিব, তুমি কি করছো? আমি বলছি না, আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ইমপ্লিমেন্টিং সাপ্লাই চেইন থিওরিজ। তো বলছে কি এক্সাম্পল আছে তোমার কাছে? কোর্সের সাপ্লাই চেইন ডিরেক্টর ইন্টারভিউ নিচ্ছিল, অ্যান্ড আই গেভ দিস এক্সাম্পল। এই আইওটি ডিবেটিং সোসাইটির যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের এক্সাম্পলটা দিলাম। ইউ ওয়াজ অ্যামেজড, অ্যান্ড গেস হোয়াট, আমাকে তো সে জবের অফারটা দিলই, আমার সাথে ইকুইভ্যালেন্ট যারা আছে তাদের চেয়ে আই গট অলমোস্ট 40-50% মোর স্যালারি অফার, বিকজ রিয়েলি লাভ দ্য এক্সাম্পল যে একটা স্টুডেন্ট সে ছাত্র অবস্থাতেই যে থিওরি একটু শিখছে, জাস্ট টাচ পেয়েছে, সেটাই সে এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছে। এখন একজন ফ্রেশারের কাছ থেকে তো আসলে অনেক বেশি এক্সপেকটেশন আসলে থাকে না। তো এই জিনিসটাই বলা যে এই ডিফারেন্ট ডিফারেন্ট টুর্নামেন্টস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস, এগুলো আসলে এমন এমন এক্সপোজার দেয় যেটা হয়তো আমরা জানি না। যেমন আরো একটা জিনিস, আরেকটা এক্সাম্পল দিব, সেটা হলো আমরা আইট্রিপল থেকে একটা প্রোগ্রাম আনলাম, ফার্স্ট বাংলাদেশের 1 লাখ টাকা প্রাইজ মানি রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ। তো ওই 14 সালে তো এটা 1 লাখ টাকা একটা রোবোটিক্স কম্পিটিশন প্রাইজ মানি হিসেবে বিশাল ব্যাপার, মানে এখনো বিশাল ব্যাপার আর কি, এখনো বিশাল ব্যাপার, রাইট? তো আমরা এটাই চ্যালেঞ্জ নিচ্ছি যে যেভাবে 1 লাখ টাকা প্রাইজ মানি অফার করবো। তো পুরো ইভেন্টের বাজেট এখন কয়েক লাখ টাকা, আই থিঙ্ক 5 লাখ টাকা তখন বাজেট ছিল তখন। তো যখন নামাতে গেলাম, এখন স্পন্সরশিপের জন্য আমরা যখন বিভিন্ন পার্টিকে অ্যাপ্রোচ করতেছি, র্যান্ডম লোকের কাছে চলে গেছি, বিশ্বাস করবেন না। এখন আইওটির ব্যাংকিং হয় ইসের সাথে, তখন ঢাকা ব্যাংক আর এবি ব্যাংকের কাছে। তো ওদের বোর্ড বাজার ব্রাঞ্চ ম্যানেজারকে গিয়ে বলছি, দেখেন আপনারা এতশো স্টুডেন্টের কি বলে এটাকে ফিজ নেন, আপনারা যদি আমাদেরকে না দেখেন কে দেখবে? আমি কিন্তু একটা ভার্সিটি স্টুডেন্ট, আমার কিন্তু নেগোসিয়েশন স্কিল আসলে ডেভেলপ করে নাই, আমাকে কোনো কোর্সে শিখায় নাই, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি কিভাবে নেগোসিয়েশন শিখবো? তো এই যে গেলাম, এই যে আমি নেগোসিয়েট করা শিখলাম, কি বলতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে র্যান্ডম জিনিসকে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, এটা কিন্তু স্পন্সর প্রপোজাল লেখা, সেটা তো একটা বিষয় আছে, সেটা তো একটা বিশাল ব্যাপার, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু আমি ওখানে শিখলাম, এবং পরবর্তীতে এটা কিভাবে আমাকে হেল্প করলো। আরেকটা মজার জিনিস বলি,
আমরা হয়তো সামনে আরো ডিটেলসে যাব। গ্রামীণ ফোনে কিন্তু আমি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে জয়েন করি, নেক্সট বিজনেস লিডার প্রোগ্রাম। সেই রিক্রুটমেন্ট প্রসেসটা বিশাল লম্বা। এর মধ্যে একটা পার্টিকুলার প্রোগ্রামই আছে রোল প্লে অর নেগোসিয়েশন। সো রোল প্লেতে সেখানে আপনি ঢুকবেন, আপনাকে একটা বুকলেট দেওয়া হবে, সেখানে লেখা আছে যে আপনাকে একজনকে কনভিন্স করতে হবে। তো আপনি কি এক্সপেক্ট করবেন, যাবেন একজনের সাথে কথা বলবেন এরকম? ওমা, ঢুকে দেখি একজন রুদ্রমূর্তিতে উল্টা দিকে ঘুরে দাঁড়ায় আছে, হ্যাঁ, কোনো কথাই শুনবে না। তো ওই যে সিচুয়েশনটা, এটা তো একটা শকিং। মানে আমি তো ঠিক আছে বুকলেট পড়ে গেছি, একজনকে কনভিন্স করতে হবে, এটা তো এক্সপেক্ট করি নাই, বাট ইট ইজ পার্ট অফ রোল প্লে। এখন এই যে সাডেন সিচুয়েশন হ্যান্ডেল করা, আমি কিন্তু এগুলো শিখছি ওই ইভেন্টের সময়। খাবার কিছু শর্ট পড়ছে, কেমনে ক্রাউডকে ম্যানেজ করব, অথবা টিচারদের ইমোশনকে কিভাবে ম্যানেজ করব, এটা পায় নাই, ওটা করে নাই। আর আমি যদি ওই অর্গানাইজিং গুলো না থাকতাম, তাহলে কিন্তু আমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতাম না। তো এই যে রোল প্লেটায় আই নেইলড ইট। কেন? কারণ আমি তো এরকম ক্রাউড হ্যান্ডেল করছি, অ্যাগ্রেসিভ লোককে হ্যান্ডেল করছি। এন্ড এটা যদি আমি না করতাম, তাহলে কিন্তু আমি এটা শিখতাম না। তো আমি মনে করি যে এই রেগুলার পড়াশোনার পাশাপাশি এই ধরনের ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট গুলা, প্রপোজাল লেখা, রিচ আউট করা, এগুলা অনেক হেল্প করে, নেটওয়ার্কটাকে বড় করতে হেল্প করে, নেগোসিয়েশন বেটার করতে হেল্প করে, কমিউনিকেশন বেটার করে, প্রেজেন্টেশন বেটার করে। আমি বলবো যে অ্যাজ এ হোল একটা রিসোর্সকে জবের জন্য রেডি করতে অনেক অনেক সাহায্য করে। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু টাচ করতে চাই স্টুডেন্ট লাইফে, সেটা হচ্ছে যে আপনার নিজের ক্ষেত্রে ছিল যে আপনি হচ্ছে কোচিং সেন্টার মানে হচ্ছে এই যে উদ্ভাস বা অন্যদের সাথে হচ্ছে ইনভলভ ছিলেন আর কি। সো স্টুডেন্ট থাকবে হচ্ছে আমাদের সময় যেটা আমরা জানতাম আর কি, যে হ্যাঁ একটু মানে পয়সাওয়ালা ফ্যামিলি না হলে আইওটিতে পড়া যায় না, এরকম একটা জিনিস আমরা জানতাম আর কি। তারপরেও মানে স্টুডেন্ট লাইফে ইনকাম করাটা মানে উপার্জন করাটা আর কি, সেটা কেন ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট আর কি আইওটি ওলাদেরকে তো আমরা আইওটিতে পড়ার স্টোরিটা তাহলে আমি একটু বলেই ফেলি। আইওটিতে যদিও আপনি যেটা বলছেন ভেরি রাইটলি সেড, একটু ভালো ফ্যামিলি না হলে ডিফিকাল্ট, বাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হলে এত ভালো কিছু ছিল না। উই হ্যাড টু সেল ল্যান্ডস টু গেট অ্যাডমিশন ইন আইওটি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ স্কলারশিপ পেয়েছিলাম। তো স্কলারশিপ পেলে এনিওয়ে রিকোয়ারমেন্টটা অনেকখানি কমে যায়। আই থিঙ্ক আমাদের সময় ভালো পরিমাণে টাকা লাগতো, আমাদের সময় 4 লাখ টাকার মতো 4 লাখ টাকার মতো লাগে 4 বছরের জন্য। তো তখন হচ্ছে গিয়ে আমার বাবাকে কিন্তু ল্যান্ড সেল করতে হয়। সো উই হ্যাড টু টেক দ্যাট কল যে আচ্ছা আমরা ল্যান্ড, এবং ভালো ডিসকাউন্টে সেল করতে হয়েছে, কারণ অল অফ এ সাডেন টাকাটা লাগবে। এবং আরো একটা মজার বিষয় বলি, আমি কিন্তু বুয়েটে চান্স পেয়েছিলাম, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিলাম। হ্যাঁ, আমি ঢাকা ভার্সিটিতে আমার আসতো ট্রিপল সিএসসি, বুয়েটে হয়তো মেকানিক্যাল সিভিল এরকম কোন পজিশন আসতো। তো কিন্তু ফ্যামিলি তাহলে টাকা খরচ করার ডিসিশনটা কেন নিল? কারণ ওই সময় কিন্তু একটা সেশন জট ছিল, ইফ ইউ রিমেম্বার। সো উইথ মানি উই বেসিক্যালি বট টাইম। 2 বছর সময়ে আমি বেসিক্যালি এগিয়ে গেলাম। আমি আমার ব্যাচমেটদের চেয়ে 2 বছর আগে গ্রাজুয়েট করলাম। সো 2 বছর আগে চাকরিতে জয়েন করলাম। এটা আমাদের সময় দেখা যাইতো যে আইওটি থেকে গ্রাজুয়েট হয়েছে, তার 1 বছর পরে গিয়ে হচ্ছে বুয়েট থেকে গ্রাজুয়েট হয়েছে। এক্স্যাক্টলি। এবং দেখা যাচ্ছে আইওটির বুয়েটের ছেলে পেলে পাশ করে চাকরিতে ঢুকার আগে ওরা একটা অনেক ক্ষেত্রে 2-1 প্রমোশন পেয়ে বসে আছে আর কি। এইটা আমাদের সময় দেখা যেত আর কি। এক্স্যাক্টলি। সো আমি কিন্তু ওই যে 2 বছর এখানে একবার ফাস্ট ট্র্যাক করলাম, জয়েন করলাম হুয়াওয়েতে, তারপর পরীক্ষিত গ্রামীণ ফোনের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। সো ওইটাও একটা ফাস্ট ট্র্যাক ক্যারিয়ার প্রোগ্রাম। সো ওখানেও কিন্তু আমি ক্যারিয়ারে আরেকটা গ্রোথ পেলাম। সো আলহামদুলিল্লাহ এই ছোট ছোট ডিসিশন গুলা, কিছু এগুলো কিন্তু এক্সপেন্সিভ কলস, যে ল্যান্ড সেল করে এইটা করা, সেটা কিন্তু অনেকে সাহসটা করে না, রাইট? সো ওই সাহসটা কিন্তু আমাদের করতে হয়েছে। আচ্ছা, এটা গেলো একটা ব্যাপার। এবার সেকেন্ড পার্টে আসি। আমার কাছে মনে হয়েছিল, এটা আমার পার্সোনাল ফিলিং ছিল, যে আমি অলরেডি তো নিজের পড়াশোনার জন্য বাবা মাকে ল্যান্ড সেল করতে ফোর্স করলাম, তাদেরকে ওই সিচুয়েশনে ফেলতে বাধ্য করলাম। তা আমার কথা ছিল যে, মানসিকতা ছিল যে আমি আসলে এর পরবর্তীতে আর বাবা মার কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। আই ওয়ান্ট টু বি সেলফ সাফিসিয়েন্ট, নিজের মতো করে চলতে, উল্টা ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই। তো সেখান থেকে আমার চিন্তা ভাবনা, এবং যেহেতু আমি উদ্ভাসে পড়তাম, তো আমি একটা ইন্টারভিউ দিলাম, যেহেতু আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স হয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাদের এখানে যারা পড়ে সবাই তো বুয়েটে, আমি তো চান্স পেয়েছি, যাই নাই সেটা আমার হিসাব, আমার সিদ্ধান্ত, আমি এখানে পড়াতে চাই। তো আই হ্যাড টু গিভ ইন্টারভিউজ, মক সেশন নিতে হয়েছে। যখন দেখলো যাচ্ছে না, আমার কমিউনিকেশন ভালো, ইসে ভালো, দে গেভ মি দ্য অপরচুনিটি। এন্ড আমি কিন্তু ওই টিচার থেকে সীমাবদ্ধ ছিলাম তা না। ওই প্রশ্ন
বানাতাম, যারা টিচার তাদের ট্রেনিং নিতাম। সো এরকম বিভিন্ন ভাবে এবং অন্যরকম গ্রুপের অন্যান্য কাজেও আমি ইনভলভ হওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আই হ্যাড ভেরি গুড এঙ্গেজমেন্ট। সো এটারও একটা সুবিধা আছে। একটা তো গুড পার্ট হচ্ছে ডেফিনেটলি আর্নিং। সো আমি ভার্সিটি লাইফে মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট ছিলাম। বাই দ্য টাইম আমি গ্রাজুয়েশন শেষ করলাম, আমার একটা ভালো সেভিংস ছিল। সো আমার এটা একটা ভালো সুবিধা ছিল। সেকেন্ড জিনিসটা সেটা হলো যে আমি রেগুলার, যেমন চাকরির জন্য কিন্তু অ্যাপটিটিউড টেস্ট দেওয়া লাগে। যারা একদম আর্লি জবে জয়েন করতে চায়, অ্যাপটিটিউড টেস্ট কিন্তু বেসিক্যালি ম্যাথস অ্যান্ড ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং কিছু জিনিস। তো আমি যেহেতু পড়াতাম, আমি কিন্তু অলওয়েজ অন টপ অফ এভরিথিং। আমার কিন্তু আর ম্যাথ ইংলিশ বা এই লজিক্যাল রিজনিং আসলে ওইভাবে প্র্যাকটিস করা লাগে না। কেন লাগে না? কারণ আমি কিন্তু অটোমেটিক্যালি এগুলা করছি রেগুলার বেসিসে, রাইট? সো আমার ব্রেইন সচল। সো এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। এবং এটা আমি মনে করি যে সবারই কিছু অ্যাটলিস্ট একজন হলেও পড়ানো উচিত। তাহলে কি হয় যে রেগুলার বেসিসে একটা প্র্যাকটিস থাকে, ইজি হয় জিনিসটা। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমার কমিউনিকেশন এন্ড প্রেজেন্টেশন গট সিগনিফিকেন্টলি বেটার। যেহেতু আমি বিভিন্ন টাইপের অডিয়েন্স, কারণ ছাত্র ছাত্রী যারা আছে তাদের কারো নলেজ লেভেল একটু উপরে, আবার কারো অনেক নিচে। সো যার উপরে সে অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন করে ফেলে, সো তাকে কিন্তু ওই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতে হয়। আবার যার হচ্ছে অনেক নিচে, ও বোকার মতো কোয়েশ্চেন করে, তো ওইখানে আবার অনেকে হাসাহাসি করে, ওইটাকেও আবার একটু থামায় অডিয়েন্সকে কন্ট্রোলে রেখে তারপরে কমিউনিকেট করতে পারতে হয়। তো এই জিনিসগুলা কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। পাবলিক স্পিকিং বেটার হইতে হেল্প করে, প্রেজেন্টেশন বেটার হইতে হেল্প করে। আমি বলবো যে এগুলো অনেক 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 কাজের। এবং শুধু আমি যে বলবো যে তাই বলে কি আমার কোচিং সেন্টার বা উদ্ভাস এইসব জায়গায় পড়াইতে হবে? নট রিয়েলি। ইভেন রেগুলার স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রেও কিন্তু অনেক, কারণ ছাত্র ফাঁকিবাজি করবে, তাকে দিয়ে একটা কাজ আদায় করে নিতে হবে। এই যে এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা লার্নিং। আমি এগুলো কিন্তু ছোট করে দেখার নাই। আমরা অনেক সময় শুধু টাকার অঙ্কে চিন্তা করি, টাকা তো একটা গেইন। বাট এই যে গেইনটা, যে আমি একটা অবাধ্য ছাত্রকে বা ছাত্রীকে যে বাধ্য করছি, তার কাছ থেকে কাজ বের করে নিয়ে আসতেছি। কারণ আমি যখন একটা কর্পোরেট লাইফে যাব, তখন কি হবে? ওখানেও কিন্তু একটা অবাধ্য কি বলে যে এমপ্লয়ি, তার কাছ থেকে কাজ বের করে নিয়ে আসতে হবে, রাইট? অথবা তার মন জয় করে তাকে কাজ বের করে নিয়ে আসতে হবে। অথবা বিভিন্ন প্রজেক্ট টিমে অনেকে থাকবে যে যে কথা শুনবে না, তাকে ম্যানেজ করে কাজটা বের করে নিয়ে আসতে হবে। এগুলো কিন্তু লাইফ স্কিলস, আমরা এইভাবে দেখি না। বাট এটা কিন্তু আসলে আমাকে এইভাবে দেখতে পারতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে আমার এই জিনিসগুলো, আমি যেহেতু ওই কলগুলো নিয়েছিলাম, ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। অনেক কিছু কি বুঝে নিয়েছি? নট রিয়েলি। এখন ডেফিনেটলি আমি ভার্সিটি ফার্স্ট ইয়ার যখন ছিলাম, অনেক কিছু তো বুঝে নেই নাই। আমাদের সময় এত এত ইউটিউব চ্যানেল ছিল না যেগুলো দেখে আমরা হয়তো এগুলো বুঝতে পারবো। লাকিলি নাও উই হ্যাভ দিস চ্যানেল, যেগুলোর মাধ্যমে অনেক কন্টেন্ট এক্সপোজার পাচ্ছি। অ্যাটলিস্ট এখন যেহেতু আমরা মোর কনসিয়াস, উই শুড ট্রাই টু লার্ন এন্ড ইমপ্লিমেন্ট ইন রিয়েল লাইফ। কারণ এইগুলাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ এটা নিজের স্কিল ডেভেলপমেন্টে অনেক অনেক বেশি হেল্প করে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। কারণ হচ্ছে আমি নিজেও যখন হচ্ছে ওমেকাতে ক্লাস নিতাম, তখন দেখা যেত যে দুই একটা স্টুডেন্ট এত বিটলামি করতেছে, মানে টিচারকে সাথে অপদস্থ করার চেষ্টা করতেছে। তাকে হ্যান্ডেল করতে পারাটা হচ্ছে যে পার্টিকুলারলি কিছু কিছু ক্লাসে ছিল একজন দুইজন হচ্ছে তার অবজেক্টিভই থাকে ওই ক্লাসটাকে টিচারকে হেনস্থা করবে আর কি। বাকিদের উপরে বের করেও দেওয়া যাচ্ছে না, বিকজ তাহলে টিচারের ডিসক্রেডিট ম্যানেজমেন্টের কাছে চলে যাবে। আবার তাকে লাইও দেওয়া যাবে না, তাহলে সে ক্লাসটাকে একদম পুরো নষ্ট করে ফেলবে আর কি। সেটাও টিচারের ডিসক্রেডিট। এবং তাদের মোটামুটি শিখাইতে হবে, পড়াইতে হবে, এবং তাদের মার্কসের বিষয় আছে, তারা কিরকম করতেছে সেটা কিন্তু ইনডাইরেক্টলি টিচারের উপরে ডিপেন্ড করে আর কি। তো দিজ আর হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল জিনিস। আর এখনকার দিনে তো হচ্ছে শুধু অফলাইনে না, অনলাইনেও কিন্তু হচ্ছে বিভিন্ন ভাবে আসলে শুধু উপার্জন করাটা মুখ্য বিষয় না, এই যে এক্সপেরিয়েন্সটা গেইন করা বা এই যে নলেজটা গেইন করা, হ্যান্ডস অন জিনিসটা গেইন করাটা, দ্যাট ডিফাইন্স এ পার্সন। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা অ্যাকচুয়ালি একটা পার্সনের ক্যারিয়ারটাকে হেড স্টার্ট করার, আগে থেকে শুরু করার একটা হিউজ অপরচুনিটি দেয় আর কি। সো আমরা এই জায়গাটা বুঝলাম। আপনার গ্রাজুয়েশন হলো, তারপরে হচ্ছে আপনার একটা সময় পরে হচ্ছে আপনি হিউআইতে জয়েন করেন। সেখানে আপনার কাজটা কিরকম ছিল এবং আপনার ফার্স্ট ইন্টারভিউ গুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন আর কি, যে কিভাবে আপনি ফার্স্ট ক্যারিয়ারটা স্টার্ট করার। কারণ এই জায়গাটায় বাংলাদেশে একটা হিউজ
প্রবলেম আছে। একটা মেজরিটি ছেলেপেলে হচ্ছে পড়ার সময় বা ইউনিভার্সিটি পড়ার সময় তাদের কেরিয়ারটা কোন দিকে যাবে না যাবে সেই রিলেটেড তেমন একটা চিন্তা ভাবনা থাকে না। মনে একটা বিষয় থাকে যে আচ্ছা কিছু না কিছু একটা তো হয়ে যাবে। তারপর পাশ করে দেখে যে দুনিয়াটা কি, আমি কোনো হদিশ পাচ্ছি না, এখন কি করব এটা চিন্তা করতে ২-৪ বছর চলে যায়। কনফিউজ থাকে। আমি কি বিসিএস ট্রাই করব, না এটা ট্রাই করব, দেশে করব না করব, নাকি দেশের বাইরে যাব, এগুলো নিয়ে ওরা ২-৪ বছর এমনিতেই সিস্টেম লস আরো এক্সট্রা করে ফেলে। সো আপনার ক্ষেত্রে মানে কিভাবে এই কেরিয়ারের মানে ফার্স্ট স্টেপটা শুরু হয়েছিল এটা সম্পর্কে যদি একটু বলেন। সো থ্যাংক ইউ। আই থিঙ্ক এখানে আমি যদি একটু বলি যে হুয়াওয়ে আমাদের ক্যাম্পাস রিক্রুটমেন্টে আসে। এখন ক্যাম্পাস রিক্রুটমেন্টে আমরা যখন অ্যাপ্লাই করি, হুয়াওয়ে কিন্তু মোর আইটি টেক এই রিলেটেড, রাইট? সো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের জন্য কম্পারেবলি ইজিয়ার, কারণ নেটওয়ার্কিং অনেক কোর্স কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটরা করে। আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার কিন্তু নেটওয়ার্কিং এর ওই রকম এত কোর্স ছিল না। ছোট একদম বেসিক একটা দুইটা কোর্স ছিল, প্রোগ্রামিং এক দুটা কোর্স ছিল, বাট তাই বলে আমি কিন্তু এত ভালো জানি তা তো না। এখন পরীক্ষা তো 100 মার্কসের আসছে। 100 মার্কসের মধ্যে 50 মার্কস লাকিলি ছিল অ্যাপটিটিউড। সো এখন বাকি 50 হচ্ছে কিন্তু এই টেলিকমিউনিকেশন, নেটওয়ার্কিং এগুলো রিলেটেড আসছে। তো এগুলো আমি চেষ্টা করছি আমার যে কমন নলেজ থেকে সেগুলা থেকে দেওয়া। তো এইটাগুলো একটা পার্ট অফ ইসে। অ্যাপটিটিউড আমি খুব মনোযোগ দিয়ে 50টা ভালো মতো করছি। এখন আমি আই ওয়াজ প্রিটি মাচ শিওর যে 50টাই আমার হওয়া উচিত এরকম। এখন এটা আমি কেন ভালো পারছি, ওই যে আমি স্টুডেন্ট পড়াতাম, ট্রেনিং করাতাম, সেইটার কারণে আমার তো ম্যাথস, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো একটু বেটার ছিলই। যেহেতু কোয়েশ্চেন বানাতাম, তো কোয়েশ্চেন বানাতে গিয়ে তো আমার বিভিন্ন জিনিস ডিজাইন করতে হতো, রাইট? সো ওই জিনিসটা আমাকে হেল্প করছে। সেইটা আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। তো এই 50 আমি পারলাম, ধরলাম 10-12টা আমি হচ্ছে নেটওয়ার্কিং টেলিকমিউনিকেশনের কমন নলেজ থেকে আমি মোটামুটি 10টা পারছি, 60টা। বাকি 40টা আমি কিভাবে অ্যান্সার করব? আমি তো কিছু পারি না। আমি যখন গার্ডের চেয়ার ছিল জিজ্ঞেস করলাম যে ইজ দেয়ার এনি নেগেটিভ মার্কিং? বলছে না, নেগেটিভ মার্কিং নাই। আমি তো কোয়েশ্চেন বানাতাম। আমার সাইকোলজি, আমার আন্ডারস্ট্যান্ডিং বলে যে ইউজুয়ালি টিচাররা সি তে অ্যান্সার বেশি দেয়। আমি কি করলাম, এই 40টা সি দাগা দিলাম, কারণ আমি তো এটা পারিও না, জানিও না, যেহেতু নেগেটিভ মার্কিং নাই দিয়ে দিলাম। এখন আমার কিন্তু আর কোনো উপায় নাই। আমার কাছে, কারণ আমি অনেক বোঝার চেষ্টা করছি। আমি ওই 50টা, বাকি 50টা যেটা ছিল অনেক বুঝে ওই 10টা পারছি। বাকি 40টাতে আমার কোনো অপশনই ছিল না। এখন এটা তো ডেফিনেটলি একটা চোরা বুদ্ধি, এটা কিন্তু আসলে রাইট কোনো বুদ্ধি না। বাট আমার কাছে উপস্থিত, আমি যে বোঝানোর চেষ্টা করছি, যেটা উপস্থিত বুদ্ধিতে আমার কাছে এর চেয়ে ভালো কোনো সলিউশন নাই। তো আমি সেটাই দিলাম, ঠিক আছে। রেজাল্ট দিল, দেখলাম যে ওমা 130 জন পরীক্ষা দিয়েছিল, 20 জন শর্টলিস্ট করছে, আমি 20 জন শর্টলিস্টের মধ্যে আছি। এইটা তো ফার্স্ট পার্ট গেল। এটা তো ধরেন ওই কি বলে যে বন্দুকের গুলি কানের পাশ দিয়ে চলে গেছে, মানে কারণ আমি ওই স্মার্টলি একটা পার্ট খেলছি, একটা পার্ট স্ট্র্যাটেজিক্যালি করছি, একটা পার্ট তো নিজের মেধা দিয়ে করে ফেলছি। গেল এইটা পার্ট। এবার সেকেন্ড যখন পার্ট মেইন টেকনিক্যাল ইন্টারভিউ হবে, এখন তো ভাই নেটওয়ার্কিং টেলিকমিউনিকেশন না জানলে কোনো উপায় নেই, এইটা পার করার কোনো ওয়েই নেই। এখন আমি কি করব, ইন্টারভিউ হচ্ছে 5 দিন পর। আমার কাছে তো বেসিক্যালি কোনো কোর্সই করা তেমন ছিল না। আমি কি করলাম, সাথে সাথে যত সিনিয়র সার্চ দিয়ে পেলাম, আইওটির হোক নন আইওটির হোক, রিগার্ডলেস, লিঙ্কডিনে, ফেসবুকে, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড লিগে সার্চ দিছি, মানে যত মানুষ পাইছি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, সবাই লিঙ্কডিনে রিকোয়েস্ট পাঠাইছি। একদিনের মধ্যে মোটামুটি 24 জনের মতো রিকোয়েস্ট একসেপ্ট করছে। এই 24 জনকে মেসেজ পাঠাইলাম যে আসসালামু আলাইকুম, আই হ্যাভ সিন ইউ আর ওয়ার্কিং ইন হুয়াওয়ে ইন টেকনোলজি টিম, সো হচ্ছে গিয়ে ইফ ইউ কুড শেয়ার ইউর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এন্ড দ্য কোয়েশ্চেন দ্যাটস বিন আস্কড। তো এরকম ডেফিনেটলি করার পর 24 জন থেকে সবাই তো রিপ্লাই দেয় নাই, 10-12 জন রিপ্লাই দিছে। 10-12 জন যা রিপ্লাই দিছে সেটা নিয়ে একটা কোয়েশ্চেন ব্যাংক বানাইছি। তারপরে আবার বড় ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করছি, ভাই আপনার পরিচিত আর কেউ আছে কিনা? তো তারা এরকম আরো কয়েকজনের সাথে কানেক্ট করে দিছে, করে করে আমি টোটাল 20 জনের কাছ থেকে মোটামুটি অ্যারাউন্ড 250-300 একটা কোয়েশ্চেন ব্যাংকের মতো বানিয়েছি, সবার কোয়েশ্চেন মিলে। কোয়েশ্চেন পেয়ে গেলাম, ফার্স্ট বয়ের কাছে বাসায় চলে গেছি, গিয়ে বলছি ভাই এগুলো সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার লাগবে। বসে বসে সবগুলা কোয়েশ্চেন, এখন ওর তো সমস্যা নেই, ওরে 2টা বার্গার খাওয়াই দিলেও খুশি। তো বার্গারের বিনিময়ে আমি পেয়ে গেলাম অ্যান্সার, প্লাস হচ্ছে গিয়ে এরিকসনের একটা টেলিকমিউনিকেশনের বই ছিল, ওইটাও কিনে নিয়ে ওর ওই 2 দিন ধরে খালি সারাদিন ওইটাই পড়লাম, ওর কাছে বুঝলাম, কনসেপ্ট গুলা বুঝে মোটামুটি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এখন 3-4 নাম্বার দিনের দিন আমি ফুল কোয়েশ্চেন ব্যাংক সলভ, এরিকসনের বই সলভ, আমি কিন্তু মোটামুটি টেলিকমিউনিকেশন, নেটওয়ার্কিং এগুলা যা যা আছে আমি মোটামুটি এখন ওস্তাদ।
4 দিনের প্রিপারেশনে আমি মোটামুটি এখন এইটার ইন্টারভিউ ফেস করার মতো অবস্থায় আছি। এবং লাকিলি আর আনলাকিলি যখন ইন্টারভিউ লিস্টটা পাবলিশ হইলো, এই 20 জনের মধ্যে সবার আগে আমার নাম রাখছে। এখন সবার আগে আমার নাম আসার চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হলো ইন্টারভিউ বোর্ডে যারা বসছে সবার প্রচুর এনার্জি, কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন। আমার 1.5 ঘন্টা ইন্টারভিউ হয়েছে, 1.5 ঘন্টায় আমার তারা 43 না 44টা কোয়েশ্চেন আনসার করছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। এই 43-44টা কোয়েশ্চেনের মধ্যে আই অ্যান্সার 42 অফ দেম। শুধু একটা পারি নাই, আরেকটাতে বলছি যে এটা সিলেবাসে কভার করেনি। তো আহ, এখন মানে আমার তো কোর্সই নাই ফার্স্ট অফ অল, সিলেবাস করতে আসবে। বাট এনিওয়ে, আমি কিন্তু ওনাদেরকে এইটা বুঝার এক সুযোগই দিইনি। But এখানে বুঝার বিষয় কি, জানার বিষয় কি, বা যারা ইন্টারভিউ ফেস করছে তাদের কি জানার দরকার। আমি অনেকে দেখছি যে ইন্টারভিউতে বা সরি জবে অ্যাপ্লাই করে, কোম্পানি কি ভালো মতো এটাই দেখে না, জব ডিসক্রিপশন কি এইটাই ভালো মতো দেখে না। কারণ আমিও যদি এই সেম ভাবে যাইতাম, ও আচ্ছা ঠিক আছে বেসিক 10-12টা পড়ে গেলাম, এটা কমন, জাস্ট গুগলে সার্চ দিলাম হুয়াওয়ে কোয়েশ্চেন্স, টেলিকমিউনিকেশন 101, জাস্ট 20টা 25টা প্রশ্ন পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু আমিও আসলে ইন্টারভিউতে সাকসেসফুল হইতে পারতাম না। কারণ আমার সাথে কম্পিটিশন কিন্তু সব বাঘা বাঘা জাদ্রেল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে পড়াশোনা করা লোক, যার 5টা কোর্স আছে। আমার তো মেজর ছিল না ওইটা, আমি তো এটা পড়িই নাই। আমি পড়ছি পাওয়ার, আমি পড়ছি হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স, আমার সাথে এটার কোনো সম্পর্কই নেই। তো আমি কিন্তু ওই ঘাটতিটা 5 দিনে ফিল আপ করে নিছি। এখন এটাই হচ্ছে মেইন ব্যাপারটা, সবাই দেখে সাকসেসটা, যে ভাই চাকরি পাইছি। চাকরি কিভাবে পাইলাম? এই যে 5 দিন ধরে কষ্ট করে কোয়েশ্চেন ব্যাংক বানাইলাম, ফার্স্ট বয়ের সাথে দেখা করলাম, রেজাল্ট গুলা লিখলাম, ওই টেলিকমিউনিকেশনের বইটা ইয়া থেকে নীলক্ষেত থেকে কিনে আনলাম, কিনে এনে এটার স্টাডি করলাম 2 রাত, সারা রাত জেগে। এটা হচ্ছে মেইন। আমি যে এই 44টার মধ্যে 42টা দিতে পারছি, এটা কিভাবে দিতে পারছি? আমি কিন্তু যদি ওই ফুটকা প্রিপারেশন নিতাম তাহলে কিন্তু আমি পারতাম না। ভালো মতো প্রিপারেশন নিছি দেখে সেটা আমি দিতে পারছি। তো এই জিনিসটা অনেকে মিস করে, মনে করে যে আচ্ছা আমার তো মামার চাচা নাই দেখে হচ্ছে না, আমাকে কোটিং কোয়েশ্চেন করতেছে, এগুলা তো ইন্টারভিউতে জিজ্ঞেস করার কথা না, ওরা বায়াসড, ওরা সার্টেন ইসেকে ইজি সলিউশন দিছে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ওয়েল, বাট সেটার জন্য এনাফ প্রিপারেশন নিতে হবে। আমি একবার রিসেন্টলি একটা ইন্টারভিউ বোর্ডে বসছি, একজনকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার যে এখানে জব রোলটা দিয়েছে, এটা আপনি কেন এক্সাইটিং মনে করছেন? আমাকে অ্যান্সার দিল যে ভাই আসলে আমার জব রোলটা অত ভালো মতো পড়া নেই, একটু কাইন্ডলি বলবেন। তা আমি তো খুব এম্বারাসড ফিল করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এখানে আসলে এইটা এটা করতে হবে। বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো এটা এটা করেছি, এরকম এরকম। তা আমি বললাম যে আপনারা তো B2C তে করেছেন, আমাদের তো কোম্পানি B2B, তো আপনার কোম্পানি B2B নাকি? আচ্ছা, এখন আমি আসলে প্রথম পর্যায়ে ওকে ছিলাম, এখন সেকেন্ড লেভেলে গিয়ে আমার লিটারালি মেজাজটাই খারাপ হয়ে গেছে। বাট তারপরে আমি কিছু বলি নাই, ঠিক আছে ওকে, হতেই পারে, মানে ক্যান্ডিডেটের প্রিপারেশনে ঘাটতি থাকতে পারে। তো আমি বললাম যে ভাই আপনি ইন্টারভিউ দিতে আসলেন, অ্যাটলিস্ট তো দেখা উচিত ছিল যে কোম্পানিটা কি কি নিয়ে কাজ করছে। বলছে আসলে ভাইয়া আমাকে গত পরশুদিন জাস্ট জানানো হয়েছে যে আজকে ইন্টারভিউ, তো মাঝখানে গতকালকে তো কাজ নিয়ে খুব বিজি ছিলাম, আমি আর আসলে ওভাবে দেখতে পারিনি। কাজ নিয়ে বিজি ছিলেন ঠিক আছে, সকাল ধরেন 9টা থেকে ধরলাম রাত 8টা পর্যন্তই কাজ করছেন, এক্সট্রা কাজ করছেন। আপনি যাইতে আসতে তো 1 ঘন্টা 2 ঘন্টা সময় তো গেছে। ভাই একটা কোম্পানি সম্পর্কে জানতে কত সময় লাগে? আমরা যদি মিনিমাম প্রিপারেশনটা না নেই, তাহলে আসলে হাউ উড আই এক্সপেক্ট যে আমাকে ইন্টারভিউ বোর্ড আসলে অ্যাপ্রুভ করে নিবে? তো এগুলা কিন্তু ইন্টারভিউতে যাওয়ার আগে অ্যাটলিস্ট কোম্পানিটার প্রোফাইলটা পড়া, কোম্পানি সম্পর্কে যদি নিউজ টিউজ থাকে নিউজগুলা দেখা, লোকাল নিউজ এবং গ্লোবাল নিউজ, লোকালি কোম্পানিটা কি করছে, গ্লোবালি কোম্পানিটা কি করছে, জব রোলটা পড়া, ইন এবং ওই কোম্পানিতে পরিচিত কেউ আছে কিনা তাকে রিচ আউট করা, যে ভাই আপনি কি এই কোম্পানি সম্পর্কে কিছু জানেন কিনা, এই রোলটা সম্পর্কে কিছু জানেন কিনা, এটা কার আন্ডারে, এই এই রোলের স্যালারি কিরকম, এই রোলের এক্সপোজার কিরকম, এই রোলের এম্পাওয়ারমেন্ট কিরকম। ইউ শুড ট্রাই টু নো ইচ এন্ড এভরি ওয়ান অফ দিস। আর ফ্রেশারদের জন্য মেইন গোল হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে ওই রোলের আগের বছরে কারা ঢুকছে তাদেরকে খুঁজে বের করা, তার আগের বছর কারা ঢুকছে তাদেরকে খুঁজে বের করা। এটা ওই যে যেটা বললাম কোয়েশ্চেন ব্যাংকের মতো বানায় ফেলা। এরকম করে ফেললে কিন্তু আসলে ইন্টারভিউ ফেস করা আহামরি কঠিন কিছু না। আমরা ওই প্রিপারেশনটা নিতে চাই না, ওই প্যারাটা নিতে চাই না। এটা এটার পিছনে অবশ্য অনেক হিস্টোরিক্যাল রিজন আছে। আম,
বাংলাদেশে যদি আসলে ধরেন একটা কথার কথা, আম গাছ ফলাতে হয়, এটার জন্য কিন্তু ধরেন 2 মাস ধরে আপনি জমি চাষ করছেন, কম্পোস্ট দিচ্ছেন, এগুলো করা লাগে না। অটোমেটিক্যালি বিচি ফেললেই গাছ হয়ে যায়। তো অনেক ইজিলি আমরা অনেক আউটকাম পেয়ে যাই। তো ল্যান্ড অনেক ফার্টাইল। তো এইটার কারণে আমাদের মধ্যে কমফোর্ট অনেক বেশি। এভরিথিং ইজ সো মাচ অ্যাক্সেসিবল, চাইলেই পাওয়া যায়। ভাত খাইতে আহামরি কিছু লাগে না। আপনি এটা চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে নিজের চাল তুলে, নিজের পুকুর থেকে মাছ তুলে আপনি খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন। এই কারণে অনেক ইজি। মানে যদি এখন আমি চিন্তা করি, আমরা সবসময় যে বলি ব্রিটিশরা খুব খারাপ, আমেরিকানরা খুব খারাপ, এরা এরকম বিশ্বকে ইয়ে করছে। ইউ শুড গিভ ক্রেডিট টু দ্যাম। দে আর এক্সপ্লোরার্স। দে এক্সপ্লোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, হান্টেড। আপনার কি মনে হয় যে 1000 মাইল পাড়ি দিয়ে জাহাজে করে যাইতে কি অনেক আরাম লাগছে? তো আরাম লাগে নাই। বাট দে হ্যাড দ্যাট কারেজ। দে কি বলে যে দে পুট দ্যাট এফর্ট। তো ওইটার ক্রেডিটটা তো আপনি তাকে দিলেন না। তারা যে 5000 মাইল পাড়ি দিয়ে এখানে আরেক দেশে আসছে, এই ঠান্ডার দেশ থেকে, আরামের দেশ থেকে এসে এই গরমের মধ্যে ছিল, ঘামছে, সেটা আপনি ক্রেডিট দিবেন না? তো যেটা বলার পিছনে কারণ কি, যদিও পুরো ভেরি ডিফারেন্ট কনটেক্সট, বলার পিছনে কারণটা হচ্ছে যে আমরা যেহেতু ইজিলি অনেক কিছু পেয়ে যাই, তাই উই বিকাম ভেরি কমফোর্টেবল। আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যাইতে চাই না। আমরা ওই জবের প্রিপারেশনের জন্য যে একটু এফর্ট দিব, একটু আম, কি বলে এটাকে প্রিপারেশন নিয়ে যাব, সেটা আমরা করি না। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে ইন্টারভিউ পারফরমেন্সটা সাবপার হয়। তো ডেফিনেটলি তখন মনে করে যে ও তো আহ, ভালো নেটওয়ার্ক, ওর চেহারা সুন্দর, ওর মামা চাচা আছে, এই কারণে ওরা নিয়ে নিয়েছে। জিনিসটা কিন্তু আসলে আহ, এতটাও ট্রু না। ডেফিনেটলি অনেক জায়গাতে, অনেক কোম্পানিতে এই ধরনের চ্যালেঞ্জেস থাকে। বাট আমি অ্যাটলিস্ট দেখেছি যে এট দ্য মোমেন্ট মেজরিটি অফ দ্য কোম্পানিজ গুলা কিন্তু প্রপার এইচআর অলরেডি বাংলাদেশে ফর্ম করেছে, বা এই কালচার ড্রাইভ করার চেষ্টা করছে অলরেডি। সেই জিনিসটা কিন্তু শুরু হয়েছে। এখন কিন্তু এইভাবে আসলে হয় না। এবং এইচআরও এখন একটু কনসিয়াস। কেন? যে আমি একটা রিসোর্সকে রিক্রুট করলাম, সে যদি ভালো পারফর্ম না করে, তখন তো কোম্পানি ওনার বা কোম্পানি ডিরেক্টর এসে আমাকে ধরবে। তো তখন এইচআর এই কারণে কিন্তু চাইলে এখন র্যান্ডম লোককে রিক্রুট করে না। আগে এটা ছিল, অনেক আগে এটা ছিল, কিন্তু এখন কিন্তু এগুলো দিন দিন ইমপ্রুভ হচ্ছে। তো এখন কিন্তু পারফরমেন্স কে অ্যাপ্রিসিয়েট করা হয়। তো সেখানে আমি যদি আসলে ইন্টারভিউ পারফরমেন্স ভালো করি, চাইলেও কিন্তু আসলে র্যান্ডম লোক রিক্রুট করতে পারবে না, মামা চাচার জোর সব জায়গায় খাটাতে পারবে না। তো এখানে কিন্তু আমি সবাইকে বলবো যে আমাকে নিজের জায়গা থেকে আসলে ওই এফোর্টটা দিতে হবে। আমি কি আসলে ইন্টারভিউ পারফরমেন্সটা ভালো করতে পারছি কিনা। হ্যাঁ, মানে একটা মানুষের যখন হচ্ছে একটা চাকরিতে সে এপ্লাই করবে, এটার কিন্তু যদি সে নিজে যায়ও, কিন্তু এটা কিন্তু তার একটা সময় বের করে যাওয়ার একটা কষ্ট আছে, এবং এই যাওয়ার কষ্টটাকে যখন সে মানে হালাল করতে যাবে বা উসুল করতে যাবে, তাইলে তার ওই প্রিপারেশনটা নেওয়া উচিত। কারণ একটা ইন্টারভিউতে আসার জন্য তাকে যদি ইন পার্সন ইন্টারভিউ দিতে হয়, তাই কিন্তু একটা কমিউট করে আসতে হয়, সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হয়, তারপরে আসতে হয়, এবং সে ডেফিনেটলি চাকরিটা দরকার। তো চাকরি অ্যাপ্লাই করার পর থেকে ইন্টারভিউ পর্যন্ত কিন্তু মোস্ট অফ দ্য কেসে কিন্তু 1 সপ্তাহের উপরে সময় থাকে আর কি। হয়তো 2 দিন আগে কল করছে, 3 দিন আগে কল করছে, কিন্তু অ্যাপ্লাই তো সেদিন করে না, 2 দিন আগে করছে। তারপরে যখন আমরা অ্যাপ্লাই করবি, তখন আমরা অনেকে দেখা গেছে কোথায় কবে অ্যাপ্লাই করছে সেটার কোনো খবরই থাকে না যে কিসে অ্যাপ্লাই করছিল। তো এইভাবে করলে তো আসলে চাকরি হওয়াটা মিরাকল হয়ে যাওয়ায় আর কি। তো আপনি ছিলেন হচ্ছে হুয়াইতে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসাবে, কিন্তু সেখান থেকে আপনার গ্রামীণ ফোনের লিডারশিপ বা ইট ডাজন্ট ফিল রাইট আর কি। মানে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যে হয়তো টেলিকম ইঞ্জিনিয়ার হিসেবে হুয়াই এর মতো একটা মানে গ্লোবাল কোম্পানিতে কাজ করতেছে। গ্রামীণ ফোন একটা গ্লোবাল কোম্পানি, কিন্তু মানে রোলের সাথে হচ্ছে মিস ম্যাচিং আছে, এটা সিগনিফিক্যান্ট আর কি। আচ্ছা। সো এইটা কেন আপনি করতেই বা গেলেন কেন, বা করতে পারছেনই বা কিভাবে আর কি, সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আর কি। So Huawei globally large company definitely, but Bangladesh's perspective কিন্তু Grameenphone is the largest company. And if you see stock market valuation and all, যে even valuation wise Grameenphone is the largest company out of all the companies in the entire country. So সবারই একটা অ্যাসপিরেশন থাকে এরকম জায়গায় কাজ করবে। আর Huawei যেহেতু টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে, সো টেলিকমিউনিকেশনের ক্লায়েন্টই কিন্তু হচ্ছে এই যে গ্রামীণফোন, রবি, এয়ারটেল তখন ছিল, তারপর হচ্ছে গিয়ে বাংলা লিংক, এরা হচ্ছে Huawei ক্লায়েন্ট ছিল। সো উই হ্যাভ হ্যাড ডিফারেন্ট ইন্টারাকশনস। বাট গ্রামীণফোনের এই যে প্রোগ্রামটা আমি অ্যাপ্লাই করি, এটার নাম হচ্ছে নেক্সট বিজনেস লিডার। ইটস ম্যানেজমেন্ট ট্রেনিং রোল। এখানে আপনার হচ্ছে রিসোর্স গুলা অনেক যাচাই বাছাই করে ওরা রিক্রুট করে, এবং সেখান থেকে এক্সপেকটেশন হচ্ছে যে ইভেনচুয়ালি দে উইল লিড দ্য কোম্পানি অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। তো এনিওয়ে, তো আমি যখন অ্যাপ্লাই করি তখন নেক্সট বিজনেস লিডারের আর্লি ডেজ, মানে আই থিঙ্ক আই ওয়াজ টেক ব্যাচের মধ্যে সেকেন্ড ব্যাচের রিক্রুটমেন্ট তখন চলছিল। আমি অ্যাপ্লাই করলাম নর্মালি, জাস্ট কোনো ইসে ছাড়া। তো অ্যাপ্লাই করার পর ফার্স্ট ফেজে
they took aptitude test. So as usual, so aptitude test shortlisted হলাম. সো আমার মনে আছে যে 3,000-এর মতো টোটাল অ্যাপ্লাই করেছিল ওই বছর, এবং ফাইনালি কিন্তু ওরা রিক্রুট করেছিল 5 জন। আমি জানিটা বলবো যে কিরকম ভাবে কিভাবে হয়েছিল এবং কিভাবে পার করলাম। তো অ্যাপটিটিউড টেস্ট অ্যাজ ইউজুয়াল। তো এখানে যারা অ্যাপটিটিউড টেস্টের জন্য ভালো প্রিপারেশন নিতে চান, আমি সবাইকে একটা ওয়েবসাইট সাজেস্ট করবো, ইন্ডিয়া বিক্স। ইন্ডিয়া বিক্সে প্রচুর কন্টেন্ট আছে, এগুলা যদি একটু ভালো মতো প্র্যাকটিস করে যান, ম্যাথস, ইংলিশ, লজিক্যাল রিজনিং, গ্রাফিক্যাল রিজনিং, এগুলো দেখে গেলে আই ডোন্ট থিঙ্ক আসলে অ্যাপটিটিউড টেস্ট নিন করার কোনো চ্যালেঞ্জ হবে। অনেক গেমিফিকেশন টেস্ট হয়, সেম, মানে এগুলা সবই আসলে সিমিলার টাইপের। তো যদি একটু ভালো মতো প্রিপারেশন নেওয়া যায়, চ্যালেঞ্জ হবে না। আমি অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া বিক্স ভালো মতো একটু ঘাটায় গেছি। যখন ইন্টারভিউ সময় আসছে, আমি জানি যে অ্যাপটিটিউড টেস্ট হবে, তো গেলাম অ্যাপটিটিউড টেস্টে অ্যাজ ইউজুয়াল ভালো করলাম। করার পরে একটা প্যানেল ইন্টারভিউ ছিল। তো প্যানেল ইন্টারভিউ অ্যাজ ইউজুয়াল দে লাইক কি বলে গ্রাইন্ড দ্য রিসোর্স, যত ধরনের কোয়েশ্চেন করা যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, টেকনিক্যাল ক্যাপাবিলিটি কেমন, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং কেমন, ভিশন কেমন, সবকিছু বোঝার চেষ্টা করে, কারণ ও তো ম্যানেজমেন্ট রিক্রুট করছে। তা আমি গ্রামীণ ফোন সম্পর্কে, গ্রামীণ ফোনের ভিশন সম্পর্কে, গ্রামীণ ফোনের ভ্যালুস, যেমন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভ্যালুস থাকে, রাইট? যেমন ফেসবুকের এক ধরনের ভ্যালু আছে, মেটার, তারপর গুগল এক ধরনের ভ্যালু আছে, অ্যামাজন এক ধরনের ভ্যালু আছে, গ্রামীণ ফোন বিং এ লার্জ কোম্পানি, ওদেরও ভ্যালুজ আছে। তো আমি কিন্তু এগুলো ভালো মতো পড়াশোনা করে গেছি। এগুলো ভালো মতো পড়াশোনা করে যার কারণে ইন্টারভিউটা আমার জন্য দেওয়াটা সহজ হয়েছে। সেটাও একটা টিপস ফর এভরিওয়ান যারা হচ্ছে ইন্টারভিউ ফেস করবো, এই ভ্যালু গুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট। ভিশন কি, কোথায় যেতে চায় কোম্পানি, এখন অলরেডি একটা স্টেজে আছে, নেক্সট 10 বছর এখানে যেতে চায়, বা নেক্সট 5 বছর এখানে যেতে চায়। তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখা, তো এটা ইট হেল্পস ইন দ্য ইন্টারভিউ। গেল, দেন হচ্ছে গিয়ে পরের লেভেলে গিয়ে হলো হচ্ছে গিয়ে 3টা ফেজের একটা জিনিস হলো। সেটা হচ্ছে, একটা ছিল গ্রুপ ডিসকাশন, সেখানে ইউ প্লে ডিফারেন্ট রোলস, এবং সেখানে একটা ডিসিশন বের করে নিয়ে আসা গ্রুপ থেকে। তো এখানে অনেক কিছু ওরা অ্যাসেস করে, যেমন ধরেন আপনি কাউকে কথাই বলতে দিচ্ছেন না, তাহলে ইউ আর এক্সট্রিমলি ডমিনেটিং। আবার হচ্ছে কি আপনি পার্টিসিপেটই করছেন না, তার মানে আপনি অনেক বেশি ইন্ট্রোভার্ট, কথা বলেন না। সো ওরা কিন্তু অ্যাসেস করে এগুলো সবকিছু। সো গ্রুপ ডিসকাশনে এই জিনিসগুলো দেখে যে এক একজন এক এক রোল প্লে করছে কিনা, কাকে কি টিম ওয়ার্ক কিরকম, কোঅপারেটিভ কিনা, এগুলো কিন্তু অ্যাসেস করে। তারপরে ছিল প্রেজেন্টেশন, রোল প্লে। আমি শুরুতে একটু বলে ফেলছিলাম যে এরকম রোল প্লে হয়েছিল, রুমে ঢুকে দেখলাম যে একজন পুরা রেগে মেগে আছে, সে আমার সাথে কাজ করবে না, এরকম টাইপের একটা সিচুয়েশন। তো সেটাকে অ্যাড্রেস করে তার কাছ থেকে একটা পজিটিভ ডিসিশন নিয়ে আসা, এটা ছিল একটা কাজ। তো এরকম অনেকগুলা ফেজ পার করে অ্যাসেসমেন্ট সেন্টার বলে ওরা, ওই ওই দিনটা গেল। তো ওই দিন কিন্তু খুব রিগোরাস একটা এক্সারসাইজ হলো, তিন ধরনের কাজ, গ্রুপ ডিসকাশন, প্রেজেন্টেশন, রোল প্লে। রোল প্লে আর অনেকে বলে নেগোসিয়েশন আর কি। তো এই জিনিসটা করলাম। তারপরে গিয়ে আরেকটা ইন্টারভিউ হওয়ার পর দেন ফাইনালি দে রিক্রুটেড আস। সো বেছে 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 একদম বেস্ট পসিবল রিসোর্সকে তারা নেওয়ার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি ভার্সিটি লাইফের শেষের দিকে বিজনেস কেস কম্পিটিশন পার্টিসিপেট করছিলাম, তো বিজনেস কেস কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করার কারণে কিন্তু আমার এই প্রেজেন্টেশন স্কিল বেটার হয়েছে। যদিও আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়েছে। আরওআই কি, কিভাবে প্রফিটেবিলিটি হিসাব করব, এই জিনিসগুলো কিন্তু আমি বিইং এন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি কিন্তু জানতাম, বুঝতাম, কম্পেয়ার টু আমার রেগুলার যারা পিআর ছিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের যে ভালো করছিলাম। সো বাংলাদেশে আমি যেটা দেখছি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট গুলা কিন্তু তারা কিন্তু এইগুলা দেখে না, তাহলে এই ব্যবসার এইসব জিনিস আমি দেখবো না। বাট বিজনেসম্যানরাই কিন্তু ডিসিশন নেয়, রাইট? সো এই কারণে এটা বুঝতে পারতে হবে। এনিওয়ে, তো এইটা ছিল ব্যাপার। যেহেতু আমি বিজনেস কেস কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, আমি বলবো যে একবার এক্সপিরিয়েন্স করার জন্য হলেও 1-2 বার একটা দুইটা বিজনেস কেস কম্পিটিশনে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পার্টিসিপেট করা উচিত। করলে পরে কি হবে, এক হচ্ছে এই টার্মিনোলজি গুলো তো বুঝলামই, নিজের প্রেজেন্টেশনটা বেটার হবে, প্লাস অন্যদেরটা যখন দেখবো তখন বুঝতে পারবো যে আচ্ছা মানুষ কিভাবে কমিউনিকেট করে, কি করা উচিত, কি রাখা উচিত, সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। গেল এটা। তো এগুলা আমাকে হেল্প করেছিল পুরো ওভারঅল প্রসেসটাতে ভালো করার জন্য। তো জয়েন করলাম। জয়েন করার পর এখন ডিফারেন্ট ডিফারেন্ট, যেহেতু ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রোটেশন ছিল, কিছুদিন এইচআর, কিছুদিন ফাইন্যান্স, টেক, বিজনেস, সব জায়গাতে এক্সপোজার ছিল। তো এক্সপোজার শেষে আমার ল্যান্ডিং টেকে হয় অ্যাজ ইউজুয়াল। সেখানেও আমি একটু চ্যালেঞ্জ করি, আমাকে দিচ্ছিল হচ্ছে গ্রামীণ থেকে রিজিওনাল অপারেশনস। দেন আই চ্যালেঞ্জ, না, রিজিওনাল অপারেশনস এর ইট ইজ ওয়ে টু ট্রেডিশনাল অ্যান্ড ম্যানুয়াল, সো সেখানে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগটা কম। আমার কাছে মনে হয়েছে যে আমি অন্য মোর ডিজিটাল বা টেক আইটি রিলেটেড যদি কিছু হয়, আই ক্যান কন্ট্রিবিউট মোর। সো তখন কিন্তু এই যে আমি বিং জাস্ট
ফ্রেশ গ্র্যাড, মাত্র চাকরিতে ঢুকেছি, 1 বছর হয় নাই, চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটাস কো, এটা কিন্তু গ্রামীণফোন অ্যাপ্রিসিয়েটেড কোয়াইট এ লট। আই রিয়েলি থ্যাঙ্কফুল টু গ্রামীণফোন, কারণ অন্য অনেক কোম্পানি হয়তো এটাকে নেগেটিভলি দেখতো, যে একটা রিসোর্স জানে না বুঝে নাও, আবার ডিসিশনকে চ্যালেঞ্জ করছে, কত বড় সাহস, এভাবে হয়তো নিতে পারতো। বাট লাকিলি গ্রামীণফোন ডাজন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কালচার, ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটিভ। সো ওরা এটাকে অ্যাপ্রিসিয়েট করলো, এবং ওরা আমাকে ডিজিটাল প্ল্যানিং আইটির আন্ডারে সেখানে আমাকে প্লেস করে দিল। সো ওইখানে আই গট দ্য এক্সপোজার অ্যান্ড আই গট টু ওয়ার্ক উইথ অল দ্য টেকনিক্যাল সলিউশন। গ্রামীণফোনের প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বা ইসে দেখেন, সেগুলোর সাথে কাজ করার সুযোগ পেলাম। কিন্তু করতে গিয়ে আই রিয়েলাইজ যে ডিসিশন মেকিং এট দ্য এন্ড অফ দ্য ডে কমার্শিয়ালের সাথে। কমার্শিয়াল ডিপার্টমেন্ট ডিসাইড যে কোনো একটা প্রোডাক্টে কি হবে। তখন নতুন নতুন মানে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার এই টাইপের রোল মাত্র চালু হচ্ছিল, বাট সেগুলো ওয়ার ডমিনেটেড বাই বিজনেস ট্রেডস। তো আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা, আই এম প্রবাবলি মোর ভিশনারি দেন দেম, বাট আমি তাহলে কেন এখানে জাস্ট হচ্ছে এক্সিকিউশনে কাজটা করছি, কারণ আইটি ইজ মোর এক্সিকিউশন। আমি কেন প্রোডাক্ট ম্যানেজার হব না, আমি কেন ইসে হবো না? তারা চিন্তা করছে 10,000 ইউজার, 50,000 ইউজার, আমি চিন্তা করতেছি এটা ন্যাশনাল ওয়াইড এক্সপানশন হবে। গ্রামীণফোনে 7 কোটি গ্রাহক তো ছিল তখন, 7 কোটি গ্রাহক ব্যবহার করবে, আমি তাদেরকে কিভাবে পৌঁছে দিতে পারি, এরকম একটা সলিউশন ডিজাইন করবো যাতে এভরিওয়ান ইউজেস দেয়। তো তখন মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আই উইল অ্যাপ্লাই। সো তখন আমি ইন্টারনাল সার্কুলার হলো, ওখানে অ্যাপ্লাই করলাম। সেখান থেকে আই গট দ্য চান্স টু মুভ টু ডিজিটাল, which was under commercial. তো সেখানে গিয়ে আমি ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করলাম। ক্রস কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সপোজার হলো। আমি থাইল্যান্ডের একটা টিমকে লিড করতাম, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশে 3টা দেশের প্রোডাক্টের ম্যানেজ করতাম এক জায়গা থেকে। তো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স আই উড সে। সো সেখান থেকে আমার অনেক লার্নিং হয়েছে, কারণ সেই আমলে 17-18 সালে আপনার কি বলে এটাকে, প্রায় মোর দেন 10 মিলিয়ন ইউজার্স ছিল আমাদের একটা ডিজিটাল প্রোডাক্টের, ওয়াবক্স নামে একটা প্রোডাক্ট ছিল। তো ওই সময় আসলে এত ইউজারের প্রোডাক্ট গ্লোবালি ছিল খুব কম। তো সেখান থেকে ডেফিনেটলি আই লার্ন আ লট, অ্যান্ড গ্রামীণফোন অলসো ট্রেন মি লাইক এনিথিং। ইনসিয়াড এর ডিফারেন্ট ট্রেনিং প্রোগ্রাম, এটা সেটা, এগুলো কন্টিনিউয়াসলি দে ইউজ টু প্রোভাইড। আর আমি নিজে পার্সোনালি আই অলসো ইউজ টু ইনভেস্ট কোয়াইট আ লট। আমি অ্যাজাইল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং নিলাম, আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং নিলাম, ডিফারেন্ট ট্রেনিং নিয়ে নিজেকে আপডেটেড রাখা, সো দ্যাট আই ক্যান ম্যানেজ দিস কমপ্লেক্স প্রজেক্ট। এটা রিজন আছে কেন, কারণ আমি যখন ডিজিটালের প্রথমে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজার ডিফারেন্ট কাজ শুরু করলাম, আমি দেখলাম যে আমি আমার যারা পিয়ার তাদের চেয়ে অনেক কম জানি। আমি যদি কম জানি তাহলে আমাকে কি করতে হবে, আপস্কিল করতে হবে। এন্ড আমি ঢুকছি অনেক সিনিয়রদের সাথে, অনেক ডিসিশন চাচ্ছে আমার কাছে, এটা কিভাবে করবো? আমি তো ইয়াং কম্পারেটিভলি, আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমার তো ওই এক্সপোজার নাই, আমি তো এটা জানি না। তাহলে এটাকে তো গ্যাপটাকে সামহাও ফিল আপ করতে হবে। এখন যখন ওই ট্রেনিং গুলা করতে গেলাম, ট্রেনিং এ তো সব সিনিয়র লোকজন আসতেছে, তারা তো ডিফারেন্ট কমপ্লেক্স প্রবলেম সলভ করে আসছে। তাদের কাছ থেকে যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো শুনতেছি, আমি তো অনেক জিনিস শিখে যাচ্ছি। একটা থট প্রসেস আছে, একটা আইডিওলজি আছে, ইউ আর এভারেজ অফ 10 পিপল দ্যাট ইউ মিক্স উইথ। আমি যখন এই ট্রেনিং প্রোগ্রাম গুলো যাইতাম, তখন দেখলাম সব সিনিয়ররা ট্রেনিং করছে। আমি তো সব সিনিয়রদের সাথে যখন ট্রেনিং করছি, অটোমেটিক্যালি আমার লেভেল কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে। একটা তো ট্রেনিং পাচ্ছি, আরেকটা সেকেন্ড একটা কি জিনিস হচ্ছে, নেটওয়ার্কিংও কিন্তু হচ্ছে। আমি কিন্তু তাদের কাছ থেকে রিয়েল লাইফ এক্সাম্পলও শিখতে পাচ্ছি। এই যে এতগুলা জিনিস একসাথে তো আমি আসলে কোথাও পাবো না। মানুষ এই ইনভেস্টমেন্ট গুলা করতে চায় না। নিজের ডেভেলপমেন্টের জন্য কিছু ট্রেনিং করা, এগুলা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আমি এগুলা কন্টিনিউসলি করতাম, করার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আই লার্ন কোয়াইট এ লট। এবং পরবর্তীতে গ্রামীণফোনে এই কারণে আমি কিন্তু ইনোভেশন টিম লিড করেছি। ওই বড় প্রোডাক্ট গুলা, ওয়াবক্স, আরো কয়েকটা প্রোডাক্ট ছিল, মাই কন্ট্যাক্টস, ক্যাপচার, ওগুলো প্রোডাক্ট গুলো লিড করেছি। সো ইট গেভ মি আ লট অফ এক্সপোজার, লার্নিং, অ্যান্ড একটা ব্যবসাকে ন্যাশনাল কিভাবে এক্সপ্যান্ড করা যায়, নট ইভেন ন্যাশনাল, রিজিওনালি, সেটা কিন্তু আমি এই গ্রামীণফোনে এই রোল গুলা প্লে করতে গিয়ে শিখেছি, আই উড সে। খুবই চমৎকার একটা জার্নি চলেছে, যেখানে ভিতরে আমি সুন্দর করে দেখতে পাচ্ছি যে ইট ওয়াজ এ কন্টিনিউয়াস গ্রাইন্ডিং ছিল উইদিন দ্য অর্গানাইজেশন। এটা অনেকের ক্ষেত্রে হয়ে যায় যে দে টুক ওয়ান স্টেপ উইন অ্যাজ এ সাকসেস আর কি, যে আচ্ছা আমি গ্রামীণফোনে এটাতে ঢুকতে যাচ্ছি, ঢুকে ফেলছি, আই এম সাকসেসফুল, এবং তারা ওখানে স্থির হয়ে যায়। অ্যান্ড সেই কারণে দেখা যাচ্ছে অর্গানাইজেশনের ভিতরে তাদের যে একটা পার্সোনাল ক্যারিয়ার আছে, এটার ভিতরে যে আরো অনেকগুলো স্কোপ আছে, সেই জিনিসগুলো কিন্তু আবার ফার্দার চেঞ্জ করতে হবে, কারণ এই লাইফটাই আসলে কন্টিনিউয়াস জার্নি অফ লার্নিং
লার্ন অ্যান্ড গ্রোথ আর কি। তো গ্রামীণ ফোনের এই কাজ করার পরে আপনি কিভাবে শপ আপের সাথে হচ্ছে, তাও প্রায় একদম খুব আর্লি স্টেজে, সেটা 2020-এর সময় আর কি। শপ আপ হচ্ছে পরবর্তীতে গিয়ে হচ্ছে ইউনিকর্ন স্ট্যাটাস পাইছে হয়তো কয়েক বছর আগে আর কি, তারও অনেক আগে আর কি। মানে কিভাবে গ্রামীণ ফোন একটা হিউজ একটা অর্গানাইজেশন, মানে একটা গ্লোবাল অর্গানাইজেশন, শপ আপ মোস্ট লাইকলি তখনও একটা ছোটখাটো স্টার্ট আপ বা এরকম কোন স্টেজে শপ আপটা ছিল, এবং ওই সময়টাতে এইরকম একটা সুইচ অলসো ইট ডাজ মেক এ রিস্কি মুভ আর কি। এই মুহূর্তে এসে 2025 সালে এসে হয়তো মনে হইতে পারে না ইট ওয়াজ এ গুড মুভ, বাট ওই মুহূর্তে মানে ইট ডাজন্ট ফিল লাইক এ রাইট মুভ আর কি। তো সেটা সম্পর্কে যদি বলেন যে কিভাবে হইলো, কেন এই ডিসিশনটা আসলো, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন, দেশের এমপ্লয়ার, তার পাশাপাশি রিজিওনাল এই সময় অ্যাক্টিভিটিস, এটার ভিতরে হচ্ছে একটা স্টার্ট আপ, সেটা ডেফিনেটলি ইটসেলফ হ্যাজ এ লট অফ রিস্ক আর কি। স্কোপ অফ ওয়ার্কের হয়তো অনেক পটেনশিয়াল আছে, বাট অলসো হাই রিস্কও আছে। তো এই ট্রানজিশনটা কিভাবে হইলো, কেনই বা হইলো, ওয়াই ইট মেড সেন্স অ্যাট দ্যাট টাইম? 2025 সালে এসে অনেক ইজি কনক্লুশন করা, কিন্তু 2020 সালের তখন কি অবস্থা? তাও আবার মনে হচ্ছে কোভিড মাত্র শুরু হয়েছে বা হচ্ছে এর রাইট। কাছাকাছি এমন একটা সময় আর কি। সো এই স্টোরিটা বলবো ভাই, মানে এটা যদি আমি বলি যে গ্রামীণ ফোনে একটা যেটা হলো যে আই ওয়াজ ফিলিং ভেরি কমফোর্টেবল। সো আমি তখন অলরেডি চিন্তা করছি যে ডিফারেন্ট কি করা যায়। সো ইনোভেশন টিম নিয়ে কাজ করছি, সে করছি। অ্যাট দ্যাট টাইম শপ আপ বেসিক্যালি রিচড আউট টু মি। তো ওরা হচ্ছে গিয়ে সার্চ নামে একটা কম্পিটিশন জিতে। এটা হচ্ছে সেকোয়া ক্যাপিটালের একটা প্রোগ্রাম, সেকোয়া ক্যাপিটালের হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেশন প্রোগ্রাম। সো শপ আপ যখন এটা জিতে, তখন হচ্ছে গিয়ে বেসিক্যালি it's a validation যে Sequoia invested in large tech companies, Instagram, Google, আরো অনেক, মানে all the tech companies that we know সব জায়গাতে কিন্তু more or less Sequoia investment আছে। So তখন it was a big validation, বাট বাংলাদেশের স্টার্টআপ সিনারিও কিন্তু তখন মাত্র শুরু হচ্ছে। স্টার্টআপ কি এটাই অনেকে বুঝে না। তো তারপর হচ্ছে গিয়ে শপআপের অ্যাজ এ হোল তখন বিজনেস খুব ছোট, কাইন্ড অফ ধরেন গ্যারেজ থেকে জাস্ট একটু পরের লেভেলের অফিসে গিয়েছে, বাট হার্ডলি অল্প কয়েকজন এমপ্লয়ি, অপারেশনস অনেক ছোট, অগোছালো। তো তখন হচ্ছে কি, বাট দে হ্যাড লার্জ ভিশন। আমি আসলে তখন ভিশনটা যখন শুনলাম, আচ্ছা ঠিক আছে, ন্যাশনাল ওয়াইড ডিস্ট্রিবিউশনকে এস্টাবলিশ করতে চায়, ডিজিটাল ডিস্ট্রিবিউট করতে চায়, এটার জন্য দে আর লুকিং ফর লিডার্স, অ্যান্ড দে অফার্ড মি দ্য চিফ অফ স্টাফ রোল। সো অ্যান্ড একটা জিনিস যেটা ছিল যে লট অফ এম্পাওয়ারমেন্ট, আই ক্যান বিল্ড দ্য ওয়ে আই ওয়ান্ট। সো এই এম্পাওয়ারমেন্টের প্রমিসেই আসলে আই মুভ ফ্রম গ্রামীণ ফোন টু শপ আপ, অ্যান্ড ডেফিনেটলি ওয়াজ এ ভেরি টাফ কল। বাসায় জানাই নেই প্রায় কয়েক মাস, অ্যান্ড শুধু ওয়াইফকে বলছিলাম, অ্যান্ড ওয়াইফকেও হচ্ছে গিয়ে বলছি যে ইটস আ লিপ অফ ফেথ, যদি এটা না হয় আমার কাছে অল্টারনেটিভ অফার্স আছে। সো বাসায় ওয়াইফকে, বাসায় যেটা বলছিলাম যে বাসায় আমি একেবারেই বলিনি, ওয়াইফকে জাস্ট বললাম যে আই হ্যাভ অল্টারনেটিভ অফার্স মার্কেটে, আই অলরেডি হ্যাড এ গুড নেম। সো আমাকে অনেকেই রিচ আউট করছিল যে ওয়াই ডোন্ট ইউ জয়েন আস, টেলিকমিউনিকেশন কোম্পানি গুলা থেকে, অথবা এমএফএস, বিকাশ টিকাশ এদের থেকে। সো অনেকেই রিচ আউট করছিল, বাট আই থট যে না, রেগুলার ট্রেডিশনাল কোম্পানিতে জয়েন করলে ওই ইভেন্চুয়ালি ঘুরে ফিরে প্রোডাক্ট ম্যানেজারের কি হবো, জিএম হবো, ডিরেক্টর হবো। এর পরে তো নতুন কোনো ব্যবসা তো বানানো শিখলাম না, নতুন কোম্পানি বানানো তো শিখলাম না, সেটা তো আমি জানবো না। তো ওই কারণে ওই রিস্কটা নেওয়া ওই সময়। তো আমি কাজ শুরু করেছি আসলে 19 নভেম্বর ডিসেম্বর থেকেই অল্প অল্প করে, বাট ইভেন্চুয়ালি জয়েন করতে করতে আমার 2020 হয়ে যায়। সো তখন মাত্র কোভিড স্প্রেড হওয়া শুরু করলো। কোভিডটাকে অন্য সব কোম্পানি দেখেছে চ্যালেঞ্জ হিসেবে, আমি বলবো যে উই অ্যাজ এ হোল উই লুকড অ্যাট ইট অ্যাজ এন অপরচুনিটি। কিরকম, সবার যখন লকডাউন শাটডাউন, আমরা কিন্তু কেউ লকডাউন শাটডাউন করিনি। আমরা মাস্ক পরে, অ্যাপ্রন পরে, গ্লাভস পরে আমরা কাজে চলে গিয়েছি। এখন এটা উই টুক দ্যাট রিস্ক। আমরা কিন্তু বিআরটিএ থেকে পারমিশন এনে বলছি যে ডিস্ট্রিবিউশন চালু থাকতে হবে, নাহলে মানুষ খাবার পাবে না, মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাবে না। দে এগ্রিড এন্ড দে গেভ আস দ্য পারমিশন। এন্ড এই পারমিশনের এগেন্স্টে কি হয়েছে, অন্য সব ডেলিভারি কোম্পানি বন্ধ হয়ে গেছে, কারণ তারা এই পারমিশন পার্সু করে নাই। আর আমরা পারমিশনটা নিয়ে আমরা ডেলিভারি করে আমরা বিকেম মার্কেট লিডার, অ্যান্ড উই রেজড ফান্ডস, উই বিকেম লার্জ। মানে এখন আমি যদি অন্যদের মতো বলতাম যে না ভাই আমি কোভিড এর মধ্যে বেরোবো না, তাহলে ঠিক আছে, আমরা ওইরকম মরে যেতাম। বাট উই ডিড নট কি বলে সি ইট অ্যাজ এ ব্লকার। আমরা এটাকে অপরচুনিটি দিলাম যে বাকিরা করবে না, আমরা করবো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কি করলাম, আমাদের ডেলিভারি ম্যান যারা ছিল তাদের থাকার ব্যবস্থা করে দিলাম, তাদেরকে গ্লাভস দিলাম, তাদেরকে মাস্ক দিলাম। এখন যখন এগুলো দিলাম, এই একটা অন্য কোম্পানি ডেলিভারি ম্যান খালি হাতে চলে যাচ্ছে,
আর আমাদের লোক যাচ্ছে গ্লাস পরা, মাস্ক পরা, সুন্দর করে দিচ্ছে। সো কাকে অ্যাপ্রিসিয়েট করবে? ডেফিনেটলি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন। আমরা কিন্তু লিটারালি 4-5 মাসের মধ্যে মার্কেট লিডার হয়ে গেলাম। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও সেম। ডিস্ট্রিবিউশনে আমরা যখন এরকম বোঝানো শুরু করলাম, পিপল এগ্রিড। অ্যান্ড আমরা আলহামদুলিল্লাহ উই ডিড ভেরি ওয়েল ইন ওভারঅল ডিস্ট্রিবিউশন বিজনেস। সো এখন তো এরপরে আর পিছিয়ে তাকাতে হয় নাই। যখন কোভিড এর আস্তে আস্তে রেস্ট্রিকশন গুলো ওঠা শুরু করলো, পিপল রিয়েলাইজ যে যারা কোভিড এর সময় সাপোর্ট দিচ্ছে তারা তো আসলে রেগুলার টাইমে আরো ভালো সাপোর্ট দিতে পারবে। এন্ড দে ট্রাস্টেড আস। এখন মেজরিটি অফ দ্য লার্জ ম্যানুফ্যাকচারার্স এন্ড হচ্ছে গিয়ে টেলকোজ, সবার ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে আমরা করছি ফ্রম শপআপ। মোকাম নামে যে আমাদের ব্যবসাটা আছে তাদের সেটার মাধ্যমে কিন্তু আমরা এই ডিস্ট্রিবিউশন গুলো করছি। আর এখানে আরো অনেক ডিজিটালাইজেশন আনলাম। তারপর হচ্ছে এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করছি, যেমন মিল থেকে ডিরেক্ট রিটেইলে কিভাবে প্রোডাক্ট পৌঁছানো যায়। আমরা চাল নিয়ে কাজ করছি, আটা ময়দা নিয়ে কাজ করছি, তেল নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে কাজ করছি। করতে করতে আবার মজার বিষয় হচ্ছে যে দেশের মধ্যে কিন্তু আবার সীমাবদ্ধ থাকলাম না। ওই যে সবাই কমফোর্ট জোনের মধ্যে থাকে যে আমি আমার ইয়াতেই কাজ করব, আমরা কিন্তু সেটা করলাম। আমরা যেটা দেখলাম যে ইউক্রেন রাশিয়া ওয়ার, ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, এগুলো সবকিছু মিলায় কিন্তু ওভারঅল গ্লোবালি সিচুয়েশন ইজ ভেরি চ্যালেঞ্জিং। ইনভেস্টার্স আর নট ইনভেস্টিং। আমরা তখন চিন্তা করলাম যে হাউ ক্যান উই প্রবাবলি ইনক্রিজ দ্য স্কোপ। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে কি করলাম যে ছোটখাটো এক্সপোর্ট করা যায় কিনা একটা, এই জাস্ট দেড় বছর আগেই আমরা একটা ফেয়ারে গেলাম দুবাইতে। সেখানে একটা ফেস্ট দেখলাম যে আচ্ছা মানুষ কিভাবে এক্সপোর্ট করে, শিখলাম, জানলাম। দেশে ফেরত এসে যতগুলো লাইসেন্স নেওয়া লাগে এক্সপোর্ট করার জন্য নিলাম। খুবই কমপ্লিকেটেড কিন্তু খুব পেইনফুল, কারণ সবাই সাকসেস স্টোরি গুলা দেখে, এটার পিছনে কি পরিমাণ এফোর্ট যায়, প্যারা যায়, এটা কিন্তু দেখে না। মানে জুতার তলা খসে গেছে এই 10-12টা লাইসেন্স নিতে, কিন্তু হ্যাড টু টেক দ্যাট। ওই পেইনটা নিয়ে পার্সু করে 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 কিন্তু আমরা যেমন এরপরে ইভেন্চুয়ালি উই এক্সপোর্টেড ফার্স্ট শিপমেন্ট। আমরা পাফ প্রেস পাঠালাম, মাস্টার্ড অয়েল পাঠালাম। মজার বিষয় হচ্ছে যাদের কাছে এক্সপোর্ট করলাম দেখলাম যে ওরকম কয়েকটা বায়ারই হচ্ছে গিয়ে যা আবার সৌদিতে ডিস্ট্রিবিউশন করে। তো এরকম এদের সাথে কথা আগাতে আগাতে কিন্তু যে এই যে দুইটা কোম্পানির সাথে কথা হচ্ছিল তার মধ্যে একটাকে কিন্তু আমরা অ্যাকোয়ার করে ফেললাম। সো ইট ওয়াজ মোর অফ লাইক মার্জার এন্ড অ্যাকুইজিশন। তো ইভেন্চুয়ালি শপআপ বিকেম মাল্টি ন্যাশনাল কিন্তু অটোমেটিক্যালি থ্রু দ্যাট মার্জার এন্ড অ্যাকুইজিশন। এন্ড এটার মাধ্যমে কিন্তু আমরা আরো ফান্ড রেজ করলাম, রাইট? তো এখন কিন্তু আমাদের এক্সপোজার বেড়ে গেল। এখন কিন্তু আমরা আরো স্ট্রং ডিস্ট্রিবিউশন মিডল ইস্টেও কিভাবে বানানো যায় সেটা নিয়ে কাজ করছি, রাইট? সো এখন কিন্তু আর অপরচুনিটি নট উইদিন জাস্ট আওয়ার কান্ট্রি। তো শুধু তাই না, এটার ফলে আরো কি সুবিধা হলো। এখন যেমন আমরা রিসেন্টলি অ্যারোমেটিক রাইস এক্সপোর্ট করলাম, এবং আরো বিভিন্ন আইটেমকে কিভাবে এক্সপোর্ট করা যায় সেটা নিয়ে কাজ করছে। এই এক্সপোর্ট গুলো হলে কিন্তু বাংলাদেশেরই ডলার রিজার্ভ বাড়বে, বাংলাদেশের জন্যই কিন্তু ভালো। এখন আমরা যদি ওই যে শুধু নিজেদের স্কোপ নিয়ে সীমাবদ্ধ থাকতাম তাহলে কিন্তু আমরা এত বড় চিন্তাটা করতে পারতাম না। তো আমার কাছে মনে হচ্ছে কন্টিনিউয়াসলি এক্সপ্লোর করা, কন্টিনিউয়াসলি ইনোভেট করার চেষ্টা করা, নতুন জিনিস ট্রাই করা, সেটা করতে থাকলে আসলে ডোরস কিন্তু আনলক হয়। এখন গ্লোবালি ইউক্রেন রাশিয়া ওয়ার হচ্ছে দেখে ইনভেস্টাররা ইনভেস্ট করছে না, আমি আমার জায়গায় লিমিটেড থাকলাম, শুধু শুধু কস্ট কাটিং করলাম আর কোনো কিছু করলাম না, তাহলে কিন্তু আসলে এটা হইতো না। আমরা একই সাথে কস্ট রিডাকশন ইনিশিয়েটিভস নিলাম, নিজেদেরকে টাইট করলাম, ইভেন অফিস স্পেসও রিলোকেট করলাম যাতে খরচটা কমে আসে। সবকিছু করে টোরে আবার একই সাথে কিন্তু ওই যে নতুন আইডিয়াস, নতুন অপরচুনিটিস এক্সপ্লোর করা, সেটাও কিন্তু করতে থাকলাম। এন্ড হুইচ হেল্প আস টু আনলক আওয়ার সিরিজ সি and we got the highest amount of funding for any startup in the country, right? So এইটা I would say was a game changer, eventually আমাদেরকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ জিয়া ভাই। আপনার একটা ওভারঅল জার্নি এবং আপনার কেরিয়ার প্রোগ্রেস থেকে হচ্ছে মেইন একটা জিনিসই পাওয়া গেল, সেটা হচ্ছে যে মানে কন্টিনিউয়াস লার্ন অ্যান্ড গ্রোথ, এই একটা জিনিসই পাওয়া গেছে। অ্যান্ড টেকস চান্সেস, কারণ চান্সেস নিলে দু একটা ক্ষেত্রে হয়তো আমাদের রিস্ক চলে আসতে পারে, যেমন এই ক্ষেত্রে হয়তো অন্য কিছু হইতে পারতো, ডেফিনেটলি ভালো জিনিসটা হয়েছে। সো ইউ শুড হ্যাভ সাম ব্যাকআপ, বাট 100% ব্যাকআপ রেডি ছাড়াই চোখ বন্ধ করে ঝাঁপ দেওয়া যেমন উচিত না, আবার 100% সিকিউর হয়েও কিন্তু ঝাঁপ দেওয়া পসিবল হবে না আর কি। সো ফাইনালি হচ্ছে আমাদের যারা এই সেশনটা লম্বা সময় ধরে দেখতেছে তাদের জন্য, যারা স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তাদের জন্য যদি আপনার ফাইনাল কোনো রিমার্কস থাকে, কারণ আমরা সবাই হয়তো এই একটা সময় পরে, আজকে যারা হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছে, তারা হয়তো এই 15-20 বছর পরে আপনার লেভেলে চলে আসবে আর কি। তো এই লেভেলটায় আসার জন্য আমরা অনেক কিছু আলোচনা
আলোচনা করছি, কমিউনিকেশন রিলেটেড, কোকারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড, বা এক্সট্রা কোনো একটা জিনিসের রেসপন্সিবিলিটিটাকে ডিল করাটা, ডিবেটিং ক্লাব রিলেটেড অনেকগুলো জিনিস আলোচনা করছি। তাদের জন্য ফাইনাল কোনো যদি আপনার দিক থেকে রিমার্কস থাকে যাদের জন্য, যাতে তারা তাদের লাইফটাকে এনজয়েবল ভাবে গ্রোথ নিয়ে হ্যাপি অ্যান্ড সাকসেসফুল হইতে পারে আর কি। সো আমি বলবো দুইটা জিনিস, একটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে আর চেষ্টা করে যেতে হবে। বিশ্বাস কয়েক রকম, একটা আল্লাহর উপর বিশ্বাস অথবা নিজের উপর বিশ্বাস, দুইটাই থাকা খুব ইম্পর্টেন্ট। আর চেষ্টার উপরে আসলে কোনো বিকল্প নাই। এখন বিশ্বাস কেন ইম্পর্টেন্ট আমি যদি বলি, একটু ছোট্ট এক্সাম্পল দিই। ছোটবেলায় কিন্তু আপনি ধরেন মনে করেন যে বাবার চাদর কাঁধে লাগে আপনি নিজেই সুপারম্যান হয়ে গেছেন, আপনার কিন্তু একটা লাফ দিতে 3 বার চিন্তা করতে হয়নি। এখন লাফ দিতে গিয়ে ধরেন 2 বার যখন পা ভাঙছেন তখন মনের মধ্যে ভয় কাজ করছে, আচ্ছা ঠিক আছে ওইভাবে লাফ দেওয়া যাবে না। তো শুরুতে কিন্তু আমাদের অনেক উদ্যম অনেক বেশি থাকে। ভার্সিটি লাইফে শুরুতে যখন আমরা ঢুকি খুবই হাই ফ্লাইং একটা চিন্তা ভাবনা থাকে, যা যা কোনো ব্যাপার না, সবকিছু একদম দেখে নিবো, এটা কোনো বিষয়ই না, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু থাকে। গ্রাজুয়ালি যখন ফেইলিয়ার গুলো আসতে থাকে তখন কিন্তু মনের মধ্যে অনেক ব্লকার আসা শুরু করে, আচ্ছা আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে? অবশ্যই হবে। যদি না হইতো তাহলে হাউ ডিড ইউ গেট হিয়ার? তুমি কিন্তু এই ভার্সিটিতে এই লেভেলে আসতে পারার কথা না, আমি তো অলরেডি চলে আসছি। তার মানে আমার মধ্যে সার্টেন ক্যাপাবিলিটিস আছে। এখন এটাকে আমার আরো নার্চার করতে হবে। আমার ওইটাতে খুশি থাকলে হবে না, আরেকটু নার্চার করে আমি আরেকটু বেটার শেপে এসে আরো পারফর্মিং মোডে এসে তারপরে আমাকে চেষ্টা করতে হবে, তাহলে পরে আমি পারবো। তো ওই 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 ড্রাইভটা থাকা লাগবে, নিজের উপর বিশ্বাসটা থাকা লাগবে। বিশ্বাস থাকলে তখন এটা হবে। তো এই জাস্ট ওই 2-4টা ফেলিয়ার হয়েছে দেখে আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারবো না, এটা চিন্তা করা যাবে না। প্রচুর কোম্পানি, প্রচুর লোক সাকসেসফুল হয়েছে 40-এর পরে, 50-এর পরে, 60-এর পরে। তারা কিভাবে হয়েছে? 60 বছর বয়সে গিয়েও প্রোগ্রামিং শিখছে, কিভাবে হয়েছে? সে ওই এফোর্টটা দিয়েছে। 60 বছর বয়সে তো একটা বাংলাদেশের অনেক মানুষ রিটায়ারমেন্টে চলে যায়, যে আপনার হচ্ছে কি রিটায়ারমেন্ট কি মানে ধর এক পা কবরে, এরকম টাইপের সিচুয়েশন হয়। তো সেখানে ওই লোক ওই এফোর্টটা দিচ্ছে, এবং এফোর্টের উপরে কিন্তু কোনো কিছু নাই, রাইট? সো যেটা আমি বলছি, আগে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি পারবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে চেষ্টা করতে থাকা, লেগে থাকা, গ্রিট, লেগে থেকে এটা এফোর্ট। ডে ওয়ানে যদি আমি সাকসেস এক্সপেক্ট করি যে আমি এফোর্ট দিচ্ছি আমার এখনই সাকসেস লাগবে, এটা এক্সপেক্ট করাটা খুব ডিফিকাল্ট। ওই যে একটু আগে বলছিলাম যে আমি গাড়ি ব্রেক থেকে যদি স্পিড উঠাতে চাই, আমি কিন্তু ফার্স্ট সেকেন্ডেই আমি 100-তে চলে যেতে পারবো না, চাইলেও এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আবার সিমিলারলি সে ফর এক্সাম্পল আমি একটা গাছের বীজ লাগাইলাম, ইভেন বাংলাদেশ এত ফার্টাইল, তাই বলে যে আম গাছ আমার বীজ লাগাইলাম পরের দিন গাছ হয়ে যাবে, সেটা তো হবে না। বীজ থেকে অঙ্কুর হয়ে তারপরে গাছ হতে হতে তো সময় লাগে, ফল পেতে তো আমাকে একটু সময় দিতে হবে। সো তাই বলে কি আমি জাস্ট বীজ ফেললাম, পানি দিলাম না, পরিচর্যা করলাম, তাহলে তো আমার ফল আসবে না, রাইট? সো সিমিলার জিনিস, তো আমাকে ওই কন্টিনিউয়াসলি লেগে থাকা, চেষ্টা করে যাওয়া, এই দুইটা জিনিসই হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলোর উপরে আসলে ওষুধ নাই। একই জিনিস হয়তো মানুষ বারবার বলে, তাই মনে হয় যে আরে একই কথা কেন বারবার বলে, কারণ এটা ছাড়া আসলে আর কোনো এক্সট্রা কোনো ম্যাজিক নাই, দাওয়াই নাই যেটা দিয়ে আমি হচ্ছে গিয়ে রাতারাতি বড় কিছু হয়ে যেতে পারবো। আর থার্ড, এটা হচ্ছে সবার জন্য না, যে নেটওয়ার্কিং যদি একটু ভালো করা যায়, একটু কানেক্টিভিটি রাখা, ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট অর্গানাইজ করা, এগুলাতে অ্যাক্টিভ থাকা, কমিউনিটি বানানো, কমিউনিটি গড়া, এটা হইতে পারে। অনেকে বলতে পারে যে ভাই আমি তো গ্রামে, আমার তো এত অ্যাক্সেস নাই, অসুবিধা কি? গ্রামে তো কি হয়েছে, এটা খুব ভালো। 5 জন মিলে একটা কমিউনিটি বানাই, একটা বই পড়ার কমিউনিটি বানাই, একটা প্রোগ্রামিং কমিউনিটি বানাই, 5 জন মিলে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করি। আমি হচ্ছে গিয়ে অথবা ছোট্ট সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করি, আমি বাচ্চাদেরকে শিখানোর চেষ্টা করি, ফোক ফ্রি। এই যে বাচ্চাদেরকে শিখাইলাম না, তেদর বাচ্চাকে শিখানো, যে এটাও তো একটা শিক্ষা। এটা কিভাবে এদেরকে ম্যানেজ করা যায়, এটাও তো একটা শিক্ষা। যে গ্রামে থাকি বলে আমি পারবো না, এইটা একটা ভুল ধারণা। এই ছোট্ট ইনিশিয়েটিভ, যে একজনকে আমি ঠিক করি না, একজনকে ম্যানেজ করি না, এটা কিন্তু একটা কঠিন কাজ। একজনকে ম্যানেজ করা, একটা দুষ্টু বাচ্চাকে ম্যানেজ করা কিন্তু এত সহজ না। তো এই যে এই জিনিসগুলো থেকেও কিন্তু আমি শিখতে পারবো, এবং এটাও কিন্তু আমি বলতে পারবো ইন্টারভিউতে গিয়ে যে তুমি কি করছো। আমি এরকম একটা সোশ্যাল প্রজেক্ট করছি, কি আমি প্রত্যেক মাসে একজনকে টার্গেট করতাম, ওকে আমি ঠিক করছি। এটাও কিন্তু একটা বলার মতো গল্প। বাট সেটা করতে পারতে হবে। যখন আমি করব তখনই হচ্ছে কি আমার মধ্যে ওই স্কিল গুলো ডেভেলপ করবো। গ্রাজুয়ালি যখন এগুলো হয়ে যাবে, ইনশাল্লাহ অনেক অপরচুনিটি আনলক হবে। আর ফোর্থ আরো একটা জিনিস, যে স্কোপ কিন্তু শুধু দেশে না, স্কোপ ইজ গ্লোবাল।
সারা বিশ্বব্যাপী বিভিন্ন অসংখ্য অপরচুনিটি আছে। আমাদের এটা চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে আমরা পাবো। বাট ওটা আসলে পুরো ডিফারেন্ট স্টোরি, সেই গল্পে আমরা আজকে আর যাবো না। ইনশাল্লাহ পরে আরেকদিন কোনো এক সময় কথা হবে। বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি যেটা বলছি বিশ্বাস রাখি, চেষ্টা করে যাই, আর একটু চোখ কান খোলা রাখি, থার্ড যেটা বলছি যে নেটওয়ার্কিং করা, ডিফারেন্ট ইভেন্ট করা, কো কারিকুলার অ্যাক্টিভিটি ইনভলভ থাকা, তাহলে পরে আসলে সাফল্য ধরা দেওয়া খুব একটা চ্যালেঞ্জিং হবে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং তাই বলে। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনার সাথে একটা লম্বা সময়ের মধ্যে আলোচনা হইলো। আপনার নিজস্ব প্র্যাকটিক্যাল পার্সোনাল লাইফ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আপনার উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করি। সবাব ব্র্যান্ডটাকে একটা মাল্টি ন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠাতা পাক এবং এই জিনিসটা বাংলাদেশের মানে বিকাশ একটা ইউনিকর্ন আর সবাব আর একটা ইউনিকর্ন আর কি। তো আরো অনেক অনেক ইউনিকর্ন আসবে, বাট আপনাদের সব এখনো ইউনিকর্ন বলা যাবে না, সুনিকর্ন অলমোস্ট দেয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, মাঝখানে একবার শুনলাম যে ওরা হচ্ছে 1 বিলিয়ন ভ্যালুয়েশন হয়ে গেছিল এরকম কিছু একটা। অলমোস্ট দেয়ার আর কি, আমি আচ্ছা বলবো আচ্ছা, এক্সাক্ট নাম্বার বলতে পারছি না, বাট হয়ে যাবে ইনশাল্লাহ আর কি। সো হয়ে যাবে ইনশাল্লাহ এবং একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা হবে, কারণ বাংলাদেশ থেকে একটা স্টার্ট আপ গ্লোবাল একটা কোম্পানি হিসেবে এস্টাবলিশ হবে। এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা ডোর ওপেনিং, আই ওপেনিং এবং আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো এটার পিছনে পিছনে সাহস করবে আর কি। সেখানে অনেক অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে। তো সুন ইউনিকর্ন হয়ে যাবে আশা করি, আমরা সেই দোয়া রাখলাম এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমাদের সাথে লম্বা সময় ধরে আপনার পার্সোনাল লাইফ থেকে পার্সপেক্টিভ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ জঙ্কার ভাই, ইনশাআল্লাহ কথা হবে আবার।